আছে হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। আমি কিন্তু আগেও একটি ক্লাস নিয়েছিলাম কেমিস্ট্রির, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ছিল। যাই হোক, তো আমরা তড়িৎ রসায়ন শুরু করতেছি। তড়িৎ রসায়ন পুরো চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, একটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, আর একটা পার্টকে আমরা বলবো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, বা এটাকে আমরা আরো বলতে পারি গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল বলতে পারি। আর একটা বিশেষ ক্ষেত্রে তাকে আমরা ড্যানিয়েল সেলও বলতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কথাবার্তা, এটা বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বইয়ের সেকেন্ড পেপারের, হচ্ছে আমাদের বইয়ের সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার, যেটা সেই চ্যাপ্টার নিয়ে আমাদের কথাবার্তা। এবং এর সাথে আমাদের আরো একটি চ্যাপ্টার আছে, ফিফথ চ্যাপ্টার, ওটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। ওটা আমরা পড়ালেখা করব। কিন্তু অর্থনৈতিক রসায়নের পড়ালেখাগুলো তোমরা জানো মোর অফ আ থিওরিটিক্যাল অ্যাপ্রোচে পড়ালেখা করতে হয়। সো আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা যেহেতু শুধুমাত্র চ্যাপ্টার 4 এ আছে, ওখানে অল্প ইকুয়েশন আমরা দেখবো, জিনিসগুলো কি কি পড়তে বলে দিব, বাট আমরা চ্যাপ্টার 4 এ আমাদের মেইন কনসেন্ট্রেশনটা রাখবো। তো আশা করি তোমরা এগুলো ভালো মতো খেয়াল করবা। চ্যাপ্টার 4 হচ্ছে বইয়ের ইজিয়েস্ট চ্যাপ্টার গুলোর মধ্যে একটা, এবং এই চ্যাপ্টারের কন্টেন্ট হচ্ছে এতটাই ছোট যে এই চ্যাপ্টারটা আসলে খুব বেশি টাইপের ম্যাথও নাই। সেই কারণে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনে আসুক না কেন, তোমাকে অবশ্যই মেকশিওর করতে হবে তুমি ওটাতে একদম 100% অ্যান্সার করতে পারতেছো। ডিউতে একটা বা দুটো এমসিকিউ তো আসবেই, ওই দুটোতে যেন মানে ছেড়ে আসাও না হয়, দূরে যেতে অ্যান্সার করতে হবে, এবং নেগেটিভও যাতে না হয়, একদম যাতে 100-তে 100। এই চ্যাপ্টার দুটো থেকে কোশ্চেন কোনোভাবেই কঠিন হওয়া পসিবল না, কারণ চ্যাপ্টারের রেঞ্জটা বা সীমাটা অনেক ছোট। আমরা যখন আগে ধরো পরিমাণগত রসায়ন পড়েছি, আমরা যখন রাসায়নিক বন্ধন পড়েছি, পরিবেশ রসায়ন পড়েছি, এই চ্যাপ্টার গুলোতে কিন্তু কন্টেন্টের পরিমাণ হিউজ। এই চ্যাপ্টারে অসংখ্য ধরনের ম্যাথ আছে, বিশেষ করে ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার 4টা লাস্ট যে ক্লাসে নিয়েছিলাম, রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা অসংখ্য ধরনের ম্যাথ আছে। তো ওইগুলো কিন্তু আজকে আমাদের এই চ্যাপ্টারে ওই সমস্যাটা নেই, আমাদের কন্টেন্টটা খুবই সামান্য। সো আমি প্রথমে শুরু করবো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোর্স দিয়ে। তড়িৎ বিশ্লেষণ কোর্স দিয়ে আমরা আমাদের পড়ালেখাটা, আচ্ছা যদি কারোর লেখাটা ব্লার পাওয়া যায় তাহলে ভাইয়া তোমার ইন্টারনেট কানেকশন একটু চেক করো ভাইয়া, কারণ এখানে মোটামুটি বাকি আর কেউ কমপ্লেন জানাচ্ছে না। আর অন্য কারোর সমস্যা বলতে পারো, তাহলে আমরা দেখবো। যদি সবারই সমস্যা তাহলে আমরা চেক করবো, আর আশা করি কারোর সমস্যা হচ্ছে না আর কি। সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর মেজরিটি সমস্যা হলে সবাই বললো, আর যে বলতেছে লেখা ব্লার আছে সে একটু জাস্ট কানেকশনটা চেক করে কষ্ট করে। আচ্ছা, তো আমরা তড়িৎ বিশ্লেষণ কোর্সে বলবো। তড়িৎ বিশ্লেষণ আচ্ছা আচ্ছা আমরা করতে থাকি, দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ কোর্সে মানে কি, আমার একটা কোর্স থাকবে। কোর্স মানে কি, আমি একটা পাত্রে কিছু কাজ করব, ওই পাত্রটাকে বলা হবে হচ্ছে আমার কোর্স। কোর্স কাকে বলবো? আমার একটা পাত্র থাকবে, যে পাত্রে, ভাই লেখা স্পষ্ট না, অনেকে বলছে লেখা স্পষ্ট না, দেখেন তো। ক্লিয়ার, আবার অনেকে বলছে ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ারই বলতেছে অনেকে। যাদের আটকা যাচ্ছে, যেহেতু ক্লিয়ার, কেউ না কেউ ক্লিয়ার বলছে, তার মানে লেখা ক্লিয়ার। আর যাদের আটকা যাচ্ছে তাদের একটু বুঝতে হবে, ভাই নেটের একটু স্পিড স্লো হতে পারে। আমাদের একটা কেবলের, বাংলাদেশে একটা ল্যান্ড প্রোভাইডার কেবলের কিন্তু কালকে কাজ করতেছিল। ঢাকার অনেক জায়গাতে নেটের অবস্থা একটু খারাপ, এটা কিন্তু ঢাকার অনেক জায়গাতেই কালকে থেকে দেখা যাচ্ছে। মোবাইল অপারেটর অনেকে দেখা যাচ্ছে যে নেটের অবস্থা একটু স্লো হয়ে গেছে। সো এই কারণে একটু সমস্যা ফেস করতে পারে অনেকে। সো আশা করি আমি আস্তে আস্তে আগলে সবাই বুঝতে পারবে। ওকে, সো আমার পাত্র থাকবে, পাত্রটাকে আমরা বলবো কোষ। তো পাত্রে আমাদের তড়িৎদ্বার নিয়ে নিব আমি, এটা হচ্ছে একটা তড়িৎদ্বার, আচ্ছা আরেকটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারকে আমি কি করব, একটি ব্যাটারির সাহায্যে কানেক্ট করব। এই ব্যাটারির সাহায্যে কানেক্ট করব। নরমালি ব্যাটারির নেগেটিভ পার্টের সাথে যাকে আমি কানেক্ট করি তাকে আমি বলি হচ্ছে ক্যাথোড, এটা আমি সি দিয়ে প্রকাশ করতেছি। এবং ব্যাটারির পজিটিভ পার্টের সাথে যাকে আমি কানেক্ট করি তাকে আমি বলি হচ্ছে অ্যানোড। তাহলে এখন সিম্পল একটা কথা, যেগুলো তোমরা এইচএসসি থেকে খুব ক্লিয়ারলি শিখে এসছো, যদি বলি ক্যাথোড কাকে বলে, অ্যানোড কাকে বলে, অনেকে ধুমধাম বলে ফেলে যে ভাইয়া যে পজিটিভলি চার্জ তাকে অ্যানোড বলা হয়, যে নেগেটিভলি চার্জ তাকে ক্যাথোড বলা হয়। কথাটা কিন্তু ভুল। যদি তুমি পজিটিভ এবং নেগেটিভ চার্জের রেসপেক্টে অ্যানোড এবং ক্যাথোডকে তুমি ডিফাইন করতে চাও, তাহলে কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে যে দেখবা তারা একদম উল্টাই গেছে। তো আমরা আসলে ক্যাথোড এবং অ্যানোডকে ডিফাইন করব, সেখানে জারণ হচ্ছে নাকি বিজারণ হচ্ছে এটার উপর, পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে এটাকে বলবো যে এখানে ক্যাথোড বলবো না অ্যানোড বলবো। কারণ দেখো, তড়িৎ বিশ্লেষণ কোষ বলো আর তড়িৎ রাসায়নিক কোষ বলো, সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জারণ বিজারণ বিক্রিয়া হবে, স্পন্টেনিয়াসলি জারণ বিজারণ বিক্রিয়া হবে। তো আমরা বলবো যেই তড়িৎদ্বারে জারণ হয় তাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড, আর যেই তড়িৎদ্বারে হচ্ছে বিজারণ হয় তাকে বলবো হচ্ছে আমরা ক্যাথোড। এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে এই কথাটা আমি আগে থেকে বললাম, আমি তাহলে দেখাই দিই। মনে করো আমি এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি, মনে করো সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, তাহলে Na+Cl-। আমি কি নিয়েছি? সোডিয়াম ক্লোরাইড নিয়েছি। আচ্ছা, সোডিয়ামের চার্জ যেহেতু প্লাস, এই মাইনাস তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে,
আর ক্লোরিনের চার্জ যেহেতু মাইনাস, সে প্লাস তড়িৎ দ্বারা আকর্ষিত হবে। আমি তোমাদের একদম বেসিক কথাগুলো মনে করে দিচ্ছি, 5-6 মিনিট এরকম বেসিক কথা বলবো, তারপর আমরা একদম সরাসরি ম্যাথে চলে যাবো, যে ম্যাথগুলো আমাদের সরাসরি পরীক্ষায় আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, সোডিয়াম যদি এখানে ক্যাথোডের কাছে আসে, ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জ, মানে এখানে অসংখ্য ইলেকট্রন রয়েছে, আর সোডিয়াম প্লাস মানে তার ইলেকট্রন অভাব রয়েছে। সো ক্যাথোডের রিঅ্যাকশনটা কেমন হবে খেয়াল করে দেখি আমরা, দেখা যাচ্ছে। ওকে, সো ক্যাথোড রিঅ্যাকশন হবে সোডিয়াম প্লাস, সে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। আর অ্যানোড রিঅ্যাকশনটা কেমন হবে? অ্যানোড দেখো Cl মাইনাস, সেখানে ইলেকট্রনের আধিক্য রয়েছে, এবং অ্যানোড হচ্ছে প্লাস, সেখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তো ক্লোরিন করবে কি, ও অ্যানোডে যে একটি ইলেকট্রন ছেড়ে ক্লোরিন প্রথমে পরমাণুতে রূপান্তরিত হবে। কিন্তু দেখো একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে, ক্লোরিন কোনো পরমাণু আকারে থাকতে পারে না। আমাদের পর্যায়ের সাথে 7টা এমন মৌল আছে যাদেরকে আজীবন দ্বিপরমাণু আকারে লিখতে হয়, এটাকে অলওয়েজ মনে রাখবে। তারা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই 7টা মৌলকে অলওয়েজ আমরা দ্বিপরমাণু আকারে লিখবো। একদম ভাই অ্যানোডে কি জারণ? হ্যাঁ ভাইয়া, অ্যানোডে কিন্তু জারণ হবে অলওয়েজ, ক্যাথোডে অলওয়েজ বিজারণ হবে। তাহলে দেখো, এই ক্লোরিন যেহেতু পরমাণু আকার আছে, তাহলে 2টা ক্লোরিন অ্যানায়ন আসবে, সো Cl2 তৈরি হবে, এরপর 2টা ইলেকট্রন তৈরি হবে। এবং এটাকে ব্যালেন্স করার জন্য, এখানে যেহেতু 2টা ইলেকট্রন তৈরি হয়েছে, তাহলে এখানেও 2টা ইলেকট্রন বানাতে হবে। তাই ব্যালেন্স করার জন্য এটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2Na প্লাস 2Cl মাইনাস থেকে হলো হবে হচ্ছে 2Na প্লাস Cl2। দেখো এই যে বিক্রিয়াটা, ক্যাথোডের বিক্রিয়াটা কি হচ্ছে খেয়াল করো, এখানে জারণ সংখ্যা +1 থেকে 0 তে গিয়েছে। তোমরা জারণ বিজারণ থেকে জানো, যেই বিক্রিয়ায় জারণ সংখ্যা কমে তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া বুঝার অনেক ওয়ে আছে, তবে সিম্পলিস্ট ওয়ে আমার কাছে যেটা মনে হয়, আমি এইভাবে চিন্তা করি, জারণ সংখ্যা বাড়লে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা কমলে বিজারণ বিক্রিয়া। আবার বলি, জারণ সংখ্যা বাড়লে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা কমলে বিজারণ বিক্রিয়া। এখানে জারণ সংখ্যা +1 থেকে 0 হচ্ছে, জারণ সংখ্যা বাড়ছে না কমছে? অ্যান্সার ইজ কমছে। তারপরে ক্যাথোডে কি বিক্রি হবে? ক্যাথোডে কি বিক্রি হবে? ক্যাথোডে বিজারণ বিক্রি হবে। আর অ্যানোডে কি বিক্রি হবে খেয়াল করো, এখানে মাইনাস থেকে 0 তে আসছে, জারণ সংখ্যা মাইনাস থেকে 0 তে আসছে, জারণ সংখ্যা বাড়ছে না কমছে? অ্যান্সার ইজ বাড়ছে। জারণ সংখ্যা বাড়লে হচ্ছে জারণ বিক্রিয়া। তার মানে দেখো, আমার অলওয়েজ আমরা যখন তড়িৎ বিশ্লেষণ প্রশ্নে কথা বলবো, আমার ক্যাথোডে অলওয়েজ বিজারণ বিক্রিয়া হবে, অ্যানোডে অলওয়েজ জারণ বিক্রিয়া হবে। তাহলে ক্যাথোড এবং অ্যানোডের সংখ্যাটা হচ্ছে, যে তড়িৎ দ্বারা জারণ ঘটে তাকে বলবো হচ্ছে অ্যানোড, যে তড়িৎ দ্বারা বিজারণ ঘটে তাকে বলবো হচ্ছে ক্যাথোড। আমরা যারা ডিউতে পরীক্ষা দিব, আমাদের খালি কিন্তু ম্যাথ করলে হবে না কেমিস্ট্রিতে। ইনফ্যাক্ট যারা অন্যান্য ডিউ বলো বা অন্যান্য জায়গায় পরীক্ষা দিবা, কেমিস্ট্রিতে কিন্তু তোমাকে কনসেপ্টটা সবার আগে ক্লিয়ার থাকতে হবে। কারণ তুমি যে কোনো বছর কোশ্চেন অ্যানালাইসিস করো, কেমিস্ট্রিতে যদি 10টা কোশ্চেন আসে অন অ্যান এভারেজ, তো 5টা কোশ্চেন আসবে থিওরিটিক্যাল, বা ধরো যেগুলো তোমার নলেজ বেসড কোশ্চেন, তোমার বেসিক কতটুকু ক্লিয়ার সেটা তোমাকে জাজ করা হবে। বাকি 50% তোমাকে ম্যাথ দিয়ে জাজ করা হতে পারে, বা তার থেকে কম পার্সেন্টও ম্যাথ দিয়ে জাজ করা হতে পারে। সো বেসিক গুলা তোমরা মনে করতে পারো যে ভাই এইসব তো 9 এইসব তো এইচএসসি পড়ে আসছি। ভাই যতই পড়ে আসছো, তোমাকে আবার এগুলো আবার খুব ভালো মতো রিভাইজ করতে হবে, যাতে তুমি বিষয়গুলো ভালো মতো বুঝতে পারো। সো এই বিষয়গুলো হচ্ছে একদম বেসিক কথা ছিল, এগুলো তোমার 9-10 থেকে পর্যন্ত শিখে আসছো। সো এখানে আমার বিশ্বাস কারো কোনো প্রবলেম নাই। স্টিল কারো যদি কোনো প্রবলেম থাকে একটু বলে ফেলো, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলে ফেলো। আশা করি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন ধরো এখানে মনে করো সোডিয়াম আর ক্লোরিন আছে, এটা সোডিয়াম আর ক্লোরিন না থেকে এবার মনে করো আমার অ্যাকুয়াস দ্রবণে সিলভার নাইট্রেট রয়েছে, সিলভার নাইট্রেট সলিউশন কিভাবে ভাঙবে? Ag প্লাস আর NO3 মাইনাস। আর আমার যেহেতু অ্যাকুয়াস দ্রবণ, তাহলে আমার কিন্তু দ্রবণে H প্লাসও আছে, OH মাইনাসও আছে। তাহলে আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যদি আমার একাধিক অ্যানায়ন থাকে, তখন আমরা কি করবো? আমরা কিন্তু তাও জানি, আমার একাধিক অ্যানায়ন থাকলে আমার সক্রিয়তা সিরিজে যে নিচে আছে তাকে আগে তড়িৎদ্বারের কাছে পাঠাতে হবে। অলওয়েজ সক্রিয়তা সিরিজে যে নিচে আছে তাকে আগে প্লাস চার্জ, মানে সে তাকে আগে বিজারিত করতে পাঠাতে হবে। মানে আমি আবার বলি, ধাতুর সক্রিয়তা সিরিজে যেই আয়নটা নিচে আছে সে আগে বিজারিত হবে, যে উপরে আছে সে পরে বিজারিত হবে। এখন দেখো সিলভার আর হাইড্রোজেন, তোমাদের একটু মনে করে দিচ্ছি জাস্ট, যদি আমি ধাতুর সক্রিয়তা সিরিজটা আঁকি, তাহলে কে আগে থাকবে, কে উপরে থাকবে, কে নিচে থাকবে? তোমরা খেয়াল করবা সক্রিয়তা সিরিজটা কি ছিল। ওই যে মনে একটা কবিতা শিখলাম আমরা, হাই কে না কে ম্যাকগাইভার এলো যেন, ও হাই তো হ্যাঁ না, কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে হায় হাজি আজ, দেখাচ্ছে আজ পিটাবে আমায়। এটা কিন্তু তোমাদের জানা একটা সিরিজ। এগুলো হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, মানে ধাতু নিচ থেকে উপরে গেলে বেশি সক্রিয় হবে। ধাতুর সক্রিয়তা সিরিজ হচ্ছে
নিচ থেকে উপরে গেলে বেশি সক্রিয় হবে। তাহলে এরা যখন চার্জ আকারে থাকবে তখন সক্রিয়তা কিন্তু উপর থেকে নিচে বেশি। অলওয়েজ খেয়াল রাখবা, ধাতু সক্রিয়তা যদি তার ধাতু আকারে থাকে, যদি তার ধাতু আকারে থাকে তাহলে যে যত উপরে আছে সে তত বেশি সক্রিয়। বাট তারা যদি ক্যাটায়ন আকারে থাকে, তারা যদি ক্যাটায়ন আকারে থাকে তাহলে যে নিচে বেশি থাকবে সে সবচেয়ে বেশি সক্রিয়। তোমরা কবিতাটা জানো আশা করি, একজন বললো যে আবার বলেন, কবিতা আমি বলে দিচ্ছি। কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে হায়, এটা কি কপার ছিল বা কি ছিল মনে নেই আমার। কপার হাজি আজ, এটা হচ্ছে এজি মানে সিলভার, আজ পিটাবে প্লাটিনাম আমায় অরাম বা গোল্ড। এটা হচ্ছে সবাই জানে, এটা 19 থেকে আমরা শিখে আসতেছি, প্লাস এটাও মনে শেখানো হয়। সো ধাতু, আমি আবার সিম্পল কথাগুলো বারবার বলতেছি, আজকে ক্লাসটা খুবই ইজি হবে, আজকে ক্লাসটা খুবই ইজি হবে। তোমরা আজকে ক্লাস শেষে সাথে সাথে কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখবা, দেখবা যে সবগুলো পানির মতো সোজা লাগবে তোমাদের কাছে, কঠিন কিচ্ছু করতে হবে না চ্যাপ্টার থেকে। এইচএসসি লেভেলে যা যা করছো সেইগুলোই আবার রিভাইজ করে ফেলতে হবে, দ্যাটস ইট। কিন্তু এইচএসসি তে যেটা করতে তোমার 3 মিনিট লাগতো সেটা এখন 30 সেকেন্ডে করতে হবে, পার্থক্য এটুকু, আর কোনো পার্থক্য নেই এই চ্যাপ্টারের জন্য। তো ধাতু সক্রিয়তা হচ্ছে নিচ থেকে উপরে বাড়বে, আর চার্জ থাকলে উপর থেকে নিচে হচ্ছে সক্রিয়তা বাড়বে। তাহলে এখন দেখো আমরা এখানে ক্যাটায়নের মধ্যে কে কে আছে, সিলভার আছে আর এইচ প্লাস আছে, সিলভার আছে এইচ প্লাস আছে। যার 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 অবস্থান সক্রিয়তা সিরিজের নিচে সে আগে বিজয়িত হবে। এখানে দেখো হাইড্রোজেন হচ্ছে এখানে, সিলভার হচ্ছে এখানে, তার মানে নিঃসন্দেহে সিলভার হচ্ছে নিচে। তাহলে ক্যাটায়নে আমার কি বিক্রি হবে খেয়াল করে দেখি আমরা, ক্যাটায়নে আমার কি বিক্রি হবে, ক্যাটায়নে আগে সিলভার আসবে, তো সিলভার প্লাস এসে সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে সিলভার বা রূপার ধাতু আকারে রূপার পরমাণুগুলো বা অণুগুলো আমার ক্যাথোডে গায়ে লেগে যাবে। তো আমাদের অলওয়েজ ক্যাথোডে গায়ে কিন্তু আমাদের ধাতুগুলো লেগে থাকে, এবং অ্যানোড কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। কেন অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়? কারণ অ্যানোড কিন্তু কন্টিনিউয়াসলি ইলেকট্রন আমাকে সাপ্লাই দিতেই আছে। তো ততক্ষণ আমার বিক্রিয়াটা চলতে থাকবে আসলে। এবং দেখো এখানে আমার কিছু অধাতু আছে, নাইট্রেট আর ওইচ। তাহলে এখানে দেখো অধাতুগুলো সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে আমরা কি করব, যদি আমার অধাতু থাকে, অধাতু ভুল বললাম কথাটা একটু, স্লিপ অফ টাং, অধাতু না অ্যানায়ন আছে আর কি, তাই না? অধাতু তো হবে না, কারণ এখানে অধাতু থাকতেও পারে অ্যানায়ন থাকতে পারে। তো অ্যানায়নের নিশ্চয়ই একটা সক্রিয়তা সিরিজ আছে, অ্যানায়নের সক্রিয়তা সিরিজও কিন্তু যে নিচে থাকবে তাকে আমি আগে জারিত করব। আমি আমার কথাটা রিপিট করি, অ্যানায়নের সক্রিয়তা সিরিজে যে নিচে থাকবে তাকে আমি আগে জারিত করব। তাহলে আমি যদি এখানে অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা লিখে দিই, তাহলে এটা দেখে তোমরা যে নিচে থাকবে তাকে আগে জারিত করে ফেলতে পারবে। তাহলে আমি নিচে সক্রিয়তা সিরিজটা লিখে দিচ্ছি, SO4 দেখাচ্ছে এটা, আচ্ছা SO4 2 মাইনাস NO3 মাইনাস OH মাইনাস ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড। আশা করি দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে। সো আমার নিচের গুলো সক্রিয়তা অলওয়েজ বেশি যখন আমরা ক্যাটায়ন বা অ্যানায়ন নিয়ে কাজ করব, ঠিক আছে? তবে নিচের দিকে যে আছে সে অলওয়েজ আগে জারিত হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো ফার্স্টে আমার হ্যালাইড গুলো আমার আগে জারিত হবে, এটা অবভিয়াস। এবং অলওয়েজ OH মাইনাসটা দেখা যাবে যে সালফেট বা নাইট্রেট অ্যানায়ন নিয়ে যদি আমরা কাজ করি, আর আমরা অলওয়েজ মোস্ট অফ দ্য টাইম অ্যাকুয়াস সলিউশন নিয়ে যেহেতু কাজ করব, সো আমাকে OH হাইড্রোক্সিল আয়নটা কিভাবে জারিত হয় এটা আমাকে শিখতে হবে। হাইড্রোক্সিল আয়ন কিভাবে জারিত না হয় এই ইকুয়েশনটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা রিঅ্যাকশন ভালো মতো করতে পারবো না, ঠিক আছে? তো হাইড্রোক্সিল আয়নের জারণ বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে যে 4টা ইলেকট্রন লাগে, মানে এখানে ইলেকট্রনের সংখ্যা যে 4, এটা না জানলে অধিকাংশ ম্যাথে তুমি করতে পারবো না। সো যেহেতু এখানে আমার নাইট্রেট আছে, হাইড্রোক্সিল মূলক আছে, সো আমার যেহেতু হাইড্রোক্সিল মূলক নিচে, তাহলে এটা আগে জারিত হবে, এটাকে জারিত হবে। আমার কথাটা খেয়াল করো, ক্যাটায়নের ব্যাপারে বলেছিলাম কি আগে বিজারিত হবে, এবং অ্যানায়নের আগে ব্যাপারে বলছি কি আগে জারিত হবে। ওকে, তাহলে OH মাইনাসের বিজারণ, এটা বিক্রি হচ্ছে 4 OH মাইনাস থেকে হবে হচ্ছে 2 অণু পানি প্লাস অক্সিজেন প্লাস 4 অণু ইলেকট্রন। এই জিনিসটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। এই ইকুয়েশনটা তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে হাইড্রোক্সিল মূলক থেকে এক অণু অক্সিজেন তৈরি করতে আমার 4টা ইলেকট্রন সে প্যাক করে, ঠিক আছে? তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে যদি 4 আছে এখানে 1 আছে, তাহলে টোটাল ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে গুণ করে দিলাম, টোটাল ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কেটে গেল। সো আলটিমেটলি আমার কোষ বিক্রিয়া, আমার এটাকে বলেছি আমরা কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা তাহলে কি হবে? কোষ বিক্রিয়াটা হবে হচ্ছে 4 অণু সিলভার প্লাস প্লাস 4 OH মাইনাস, আর ডান পাশে পাচ্ছি 2 অণু পানি প্লাস অক্সিজেন। আশা করি তোমরা বুঝতে পারছো, একদম ইজি কথাবার্তা বলছি আমি। এইটুকু কথাবার্তায় কারো কোনো প্রবলেম থাকলে বলে ফেলো। এই সোফার আমি যা যা বলছি একদম ইজি কথা, এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না, তাও থাকলে আমার সাথে শেয়ার করে ফেলতে পারো। আবার কোনটা বলবো ভাইয়া?
দেখো আমি মনে হয় অ্যানায়ন পার্টটা তোমাদের কাছে অনেকে নতুন লাগতে পারে, এই পার্টটাতে ঝামেলা হয় এবং এইখান থেকে কোশ্চেনটা বারবার আসে। দেখো আমি ক্যাটায়ন নিয়ে কারো কোনো সমস্যা হবে না, কারণ ক্যাটায়ন দিয়ে আমরা প্রচুর ম্যাথ করছি, সমস্যাটা হচ্ছে অ্যানায়নে। আচ্ছা, যেহেতু সিলভার নাইট্রেট নিয়েছিলাম, খেয়াল করে দেখো আমার এখানে নাইট্রেট মূলক আছে আর ওইচ মূলক আছে। এখন অ্যানায়নদের মধ্যে কে আগে জারিত হবে, কে আগে বিজারিত হওয়ার কোনো সুযোগ নেই, কে আগে জারিত হবে, কারণ অ্যানোডলে জারণ ঘটে। তাহলে অ্যানায়নের শক্তিত সিরিজটা এটা এখন মাথার মধ্যে একদম সেট করে রাখতে হবে, যেটা হচ্ছে আমার অ্যানায়নের শক্তিত সিরিজ। যে নিচে আছে সে আগে জারিত হবে। তো খুঁজতে হবে আয়োডাইড মূলক আছে, আয়োডাইড আয়নটা আছে, ব্রোমাইড আছে, ক্লোরাইড আছে, ওইচ আছে, হ্যাঁ আমার এখানে ওইচ আছে। তো নাইট্রেটটাকে আমার প্রথমে জারিত ভাইয়া উৎপাদে সিলভার, সিলভার ও সিলভার হবে তো, সিলভার লিখতে ভুলে গেছি না, একজন কিন্তু আমার একটা ভুল ধরে ফেলছে, আমি উৎপাদে 4 অণুতে সিলভার তৈরি করে লিখতে ভুলে গেছি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, দেখা যাচ্ছে উৎপন্ন তো হবেই, লিখতে ভুলে গেছি। সো যে নিচে আছে দেখো আমার এখানে নাইট্রেট ছিল, হাইড্রোক্সিল মূলক ছিল, যেহেতু হাইড্রোক্সিল মূলকের অবস্থানটা আমার নিচে, তাহলে হাইড্রোক্সিল মূলক আগে যাইতে হবে। কিন্তু হাইড্রোক্সিল মূলকের জারণ বিক্রিয়াটা আমরা সাধারণত করি না বলে অনেকেই আমরা জানি না। দেখো যদি আমার ক্লোরাইড থাকতো, ক্লোরাইড ক্লোরাইড তো খুবই সোজা, ক্লোরাইড কি হবে, ক্লোরিন পরমাণু তৈরি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, আর দুই অণু থাকলে সে দুইটা হবে। সো ক্লোরাইড থেকে ক্লোরিন অণু কিভাবে তৈরি করতে হয় তা আমরা খুব ভালো মতোই জানি, কিন্তু আমাদের সমস্যা হয় যদি হাইড্রোক্সিলটাকে আমাদের করতে হয় সেটা আমরা জানি না। ঠিক আছে, সো হাইড্রোক্সিলের ক্ষেত্রে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা যে 4, এটা তোমাকে মনে রাখতে হবে যে হাইড্রোক্সিল আয়ন যখন জারিত হবে তখন ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, এখানে কি লিখছি খেয়াল করে দেখো, এখানে কিন্তু 4 ইলেকট্রন লিখছি, এখানে কিন্তু 4 ইলেকট্রন লিখছি। তাহলে হাইড্রোক্সিল আয়নের জারণ বিক্রিয়া হচ্ছে 4OH মাইনাস, এখান থেকে হবে হচ্ছে 2 অণু পানি প্লাস 1 অণু অক্সিজেন প্লাস 4 অণু ইলেকট্রন। ইলেকট্রন ডান পাশে থাকা মানে সে বেসিক্যালি 4টা ইলেকট্রন ত্যাগ করতেছে, বাম পাশে গেলে -4 ইলেকট্রন লিখতে পারতাম, বাট কনভেনশন হচ্ছে প্লাস আকারে ডান পাশে লেখা, আমরা সাধারণত বাম পাশে লিখি না। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বলতেছিলাম যে ভাইয়া আবার বলেন, তাকে এই রিয়াকশনটাই সমস্যা হওয়ার কথা, যদি কেউ সমস্যা মনে করো তাহলে এটা আমি আবার বুঝে দিলাম। হ্যাঁ একটা ভিভো যে ইউজ করছো সে বলছে যে বুঝছি, ওকে। হ্যাঁ তারিন জান্নাত তুমিও বলছিলে আবার বলতে, হ্যাঁ বুঝছো। আর কারো কোশ্চেন থাকলে বলে ফেলো, যাদের কিছু তুলে ফেলো। আমি এখন ফ্যারাডের সূত্রে চলে যাব, তারপর ডাইরেক্ট আমরা আচ্ছা, তো আমরা এখন ডাইরেক্ট সরাসরি চলে যাবো ফ্যারাডে ফার্স্ট ল। ফ্যারাডেস ফার্স্ট ল, ফ্যারাডে ফার্স্ট ল বলছে, ছবিটা আঁকা থাকলে ভালো হতো। তোমরা আগে দেখছো যে আমার তড়িৎদ্বারে ক্যাথোডে অলয়েজটা ধাতু জমা হয় আর অ্যানোডে অলয়েজটা গ্যাস উৎপন্ন হয়, রাইট? আচ্ছা, তো ফ্যারাডে বলছে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হবে বা অ্যানোডে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হবে তার ভর, আমরা ভর মাপবো কিসে, গ্রামে ভর মাপবো। যে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হবে তার তো অবশ্যই একটা ভর আছে, গ্রামে ভর আছে। ক্যাথোডে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হবে তার আয়তনও আছে, ভরও আছে। তো আমরা যদি ভর মাপি, তো ভরটা হচ্ছে সরাসরি যে পরিমাণ চার্জ আমার ব্যাটারির মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে সেই চার্জের সমানুপাতিক। সোজা বাংলা, যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো ক্যাথোডে উৎপন্ন ধাতুর পরিমাণ বা অ্যানোডে দ্রবীভূত পদার্থের পরিমাণ বা ভর হচ্ছে ব্যাটারির মাধ্যমে প্রবাহিতকৃত চার্জের পরিমাণের সমানুপাতিক। এবং আমরা কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি, কি ফিজিক্স থেকে আমরা জানি, স্থির তড়িৎ থেকে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কিন্তু বেসিক্যালি আইটি। তাহলে এখান থেকে আসে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, আর জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক, জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, জেড ইজ ইকুয়াল টু কি অলওয়েজ মনে রাখবে, জেড ইজ ইকুয়াল টু এম বাই এন এফ, জেড ইজ ইকুয়াল টু এম বাই এন এফ। এই এম এর পরিচয়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এম হচ্ছে যে জমা হচ্ছে, যে জমা বা উৎপন্ন হচ্ছে, যে জমা বা উৎপন্ন হচ্ছে তার আভ, আভ মানে আণবিক ভর। সংক্ষেপে বলি এম মানে হচ্ছে যে, এটা খুব ভালো মতো বুঝতে হবে, যে জমা হচ্ছে, ধরো ক্যালসিয়াম জমা হলে ক্যালসিয়াম, সোডিয়াম জমা হলে সোডিয়াম, হাইড্রোজেন হলে হাইড্রোজেন। সো যে জমা উৎপন্ন হচ্ছে তার আণবিক ভর। ভাইয়া আবার একটু বলেন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, এটা তো বুঝতেই পারছো, এটা তোমাদের জানা, আমি কিন্তু এগুলো নিয়ে বেশি ডিটেইলসে যাবো না, সব তোমরা জানো, খুব ভালো মতো জানো। জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেড কেমনে বের করবো, জেড হচ্ছে এম বাই এন এফ। এম হচ্ছে যে জমা হচ্ছে তার আণবিক ভর, এম এন হচ্ছে ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা, আর এফ মানে হচ্ছে অলওয়েজ 96,500 কুলম্ব। এফ মান হচ্ছে 96,500 কুলম্ব। এফ মান হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, সোজা হিসাব 1 মোল ইলেকট্রন, চিন্তা করে দেখো 1 মোল ইলেকট্রনের চার্জে কিন্তু 96,500 কুলম্ব।
ঠিক আছে, মানে 1 মোল ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে বা 1 মোল ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে, তাহলে তোমার যেই পরিমাণ চার্জ দরকার দ্যাটস 96,500 কুলম্ব। কারণটা কি? কারণ দেখো একটা ইলেকট্রন চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। আচ্ছা, তাহলে 1 মোল ইলেকট্রন কত? একটা ইলেকট্রন গুণ অ্যাভোগাড্রো সংখ্যা which is 6.02 into 10⁻23। তুমি ক্যালকুলেটর চাপো, তোমরা 96,500 ধারে কাছে কিছু একটা পাবা, সামান্য কম পাইতে পারো। যদি ক্যালকুলেটর একটু চেক করে দেখো, এটা তোমাদের যেহেতু জাস্ট বোঝানোর জন্য। সো ইলেকট্রনের চার্জকে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু আমি আসলে এই সংখ্যাটা পাচ্ছি। এই সংখ্যাটা কিন্তু বুঝতে হবে, এটা জাস্ট নট আরবিট্রারি কোন সংখ্যা না যে আমি ইচ্ছা হলো দিয়ে দিলাম। এটা হচ্ছে বেসিক্যালি 1 মোল ইলেকট্রনের চার্জ। সো আলটিমেটলি আর ম্যাথ করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে W is equal to, ম্যাথ করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে W is equal to ZIT, আবার Z এর জায়গায় লিখতে পারি M/NF। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে W is equal to MIT/NF, MIT/NF। এই ফর্মুলাটা দিয়ে আমরা তড়িৎ রাসায়নিক কোষে সব ম্যাথ করে ফেলতে পারবো। ফ্যারাডের সেকেন্ড ল বলে একটা ল আছে, ওই লটা বেসিক্যালি নতুন কোনো ল না, ফার্স্ট ল আর একটা রূপ হচ্ছে আমাদের সেকেন্ড ল। সো আমরা যদি এই ফর্মুলাটা ভালো মতো বুঝতে পারি, এই ফর্মুলা প্রতিটা রাশির পরিচয় যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কিত যে ভুল বললাম, তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কিত যে কোনো ম্যাথ আমরা করে ফেলতে পারবো। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে আমাদের পরের পার্ট, ওটা আমরা আজকে তড়িৎ বিশ্লেষণ কোষটা করে তারপরে করবো। বুঝছি, হ্যাঁ সবাই বলতো বুঝছি, এখানে না বোঝার কোনো কিছু নাই আসলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে তো বললাম জেড, আরেকটা জিনিস আছে তাকে বলা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, তাকে বলা হবে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আশা করি তোমরা আমার লেখা দেখতে পাচ্ছ, আর না বুঝলে একটু বলো কষ্ট করে, আমার হাতে লেখা খুব একটা ভালো না। এখানে আমি লিখেছি রাসায়নিক তুল্যাঙ্ক। অলওয়েজ মনে রাখবে ভাইয়া, রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা হয় ই দ্বারা, রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা হয় ই দ্বারা। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা হবে জেড দ্বারা। আর যদি আমি বলি শুধু রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে আমরা তাকে প্রকাশ করবো হচ্ছে ই দ্বারা। আচ্ছা, ই ইজ ইকুয়াল টু কিছুই না M/N, ই ইজ ইকুয়াল টু কিছুই না M/N। এম হচ্ছে যে তৈরি হচ্ছে বা যে জমা হচ্ছে তার আণবিক ভর, আর এন হচ্ছে ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা। এই কথা আমি কেন বললাম, কারণ আমি M/N কে শুধুমাত্র ই দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আমার এই ফর্মুলা কি হচ্ছে একটু খেয়াল করে দেখো ভাইয়া, W is equal to, এখানে M/N আছে, তার জায়গায় আমি ই লিখবো, এটা হয়ে যাচ্ছে W is equal to EIT/F। আমরা ফর্মুলাটা চাইলে আরো ছোট করে ফেলতে পারি। কথাটা ক্লিয়ার? আমরা ফর্মুলাটা চাইলে আরো ছোট করে ফেলতে পারি। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে সবগুলো কেমিস্ট্রি ক্লাস নিয়েছি একটা বাদে। তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাস মনে হয় আমারই ফার্স্ট, আর তোমাদের সাথে ফিজিক্স ক্লাস নেওয়া হয়েছে। আমি তোমাদেরকে চ্যাপ্টার 4 তো নেইনি, ফার্স্ট পার্টে চ্যাপ্টার 4 যে ক্লাস, ফার্স্ট পার্টে চ্যাপ্টার কোন জানি চ্যাপ্টার ওটা, ফার্স্ট পার্টে চ্যাপ্টার 3 অফ ফার্স্ট পার্ট, পরিমাণগত রসায়ন না, সেকেন্ড পার্টে চ্যাপ্টার 3, সেকেন্ড পার্টে চ্যাপ্টার 3 যে লেকচারে ছিল পরিমাণগত রসায়ন, মোস্ট প্রবাবলি লেকচার 2 তে ছিল মোস্ট প্রবাবলি। ওইখানে তুল্য ভর রিলেটেড ম্যাথগুলো তোমরা করছো কিনা আমাকে জাস্ট বলো, যে তুল্য ভর রিলেটেড তুল্য ভর বা তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় এগুলো তোমরা করছো কিনা। করার কথা, আমার বিশ্বাস তোমরা অবশ্যই করছো। তোমাদের তুল্য ভর এবং তুল্য সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা? সবাই বলতেছো জি, তাহলে এটা আমি স্কিপ করলাম। তোমরা যেটাকে আমরা যে তুল্য ভর শিখেছিলাম না, ওই তুল্য ভরটা কিন্তু বেসিক্যালি রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তো আমাদের তুল্য ভরটা কিভাবে বের করতাম আমি জাস্ট মনে করে দিই। তুল্য সংখ্যাটা আমি কিভাবে বের করতাম, তুল্য সংখ্যা খুব শর্টকাটে মনে করে দিই। তুল্য সংখ্যা যদি আমার মৌল হতো, তাহলে মৌলের ক্ষেত্রে আমার তুল্য সংখ্যা হতো কি, সিম্পলি তার যোজনী। মৌলের ক্ষেত্রে তুল্য সংখ্যা হতো সিম্পলি তার যোজনী। যদি আমার আয়ন হতো, আয়ন বা যৌগমূলক হতো, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে সিম্পলি তার চার্জ। আমার যদি কোনো আয়নিক যৌগ হতো, তাহলে আয়নিক যৌগের তুল্য সংখ্যা হচ্ছে ধনাত্মক চার্জ বা ধনাত্মক অংশের মোট চার্জ। যদি আমার কোনো অ্যাসিড থাকতো, অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে আমি কোনো উদাহরণ দিচ্ছি না, খুব দ্রুত তোমরা এগুলো জানো বলে আমি আর ডিটেলস যাচ্ছি না। প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সংখ্যা এন্ড সো অন, আশা করি তোমরা এগুলো পারো। সিমিলারলি বেস হলে কি হতো, মুখে বলি যেহেতু আইডিয়াল আমার ডিটেলসে বলার কোনো প্রয়োজন নেই। ক্ষার হলে কি হতো, যদি হাইড্রোক্সিল মূলক থাকতো তাহলে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা, অথবা
যদি অক্সিজেন পরমাণু থাকতো হাইড্রোক্সিলের মূলক না থেকে, তাহলে হতো অক্সিজেন পরমাণুর সংখ্যা টাইমস 2 গুণ 2, এই পরিমাণ বের করে ফেলতে পারতাম। তো এখানে আমাদের যে তুল্য রাসায়নিক তুল্যাঙ্ক বললাম ইজ ইকুয়াল টু এম বাই এন, এই এনটা হচ্ছে বেসিক্যালি ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা, বাট এটাই কিন্তু বেসিক্যালি সেই তুল্য সংখ্যাটা। মানে এটা আমি কেন বললাম আগে একটা কথা, কারণ তোমরা যে তুল্য সংখ্যাটা বের করছো এই এনটা কিন্তু বেসিক্যালি সেই তুল্য সংখ্যা, ঠিক আছে? বাট ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে বেসিক্যালি তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যা কনসেপ্টটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা। জাস্ট তোমাদেরকে মনে করে দিলাম, আগের অর্জিত জ্ঞানগুলো যে পরেও কাজে লাগে, মানে একবার একটা জিনিস শিখলে যে ওই চ্যাপ্টারই খালি লাগবে তা না, অন্যান্য চ্যাপ্টার এগুলো ইউজ করে এটা মাথায় রাখতে হবে। সেগুলো আশা করি। ফ্রিয়ন কি, ফ্রিয়ন কিভাবে বের করা হয়, এটা তো বেসিক্যালি এই চ্যাপ্টারের কথা না। ফ্রিয়নকে বলা হচ্ছে সিএফসি গ্যাস। এখানে ফ্রিয়ন নাম্বার বলতে জিনিস আছে, সংক্ষেপে বলি, যেহেতু একজন একটা কোশ্চেন করছে আমি 30 সেকেন্ডের মধ্যে এটা বলবো। সিএফসি গ্যাস, সিএফসি মানে হচ্ছে ফ্রিয়ন, মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ফ্রিয়ন নাম্বার বলে একটা জিনিস আছে, ওটাকে বের করা হয় এইভাবে। ফ্রিয়ন নাম্বার হচ্ছে এভাবে বের করা হয়। কার্বন ফ্রিয়ন নাম্বারকে বলে রাখা হচ্ছে এইভাবে, কার্বন সংখ্যা -1, হাইড্রোজেন সংখ্যা +1 ইনটু ফ্লোরিন সংখ্যা। এই হচ্ছে আমাদের ফ্রিয়ন নাম্বার। এটা তোমরা সবাই জানো, এটা আমার বিশ্বাস। একজন আমাকে জিজ্ঞেস করলা, খুব দ্রুত বলে দিলাম। একটাই মাত্র উদাহরণ দেখাবো। মনে করো C2H2F2Cl2, এটা একটা ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে? তাহলে এটার ফ্রিয়ন নাম্বার কত হবে? কার্বন সংখ্যা -1, দ্যাট ইজ 2 - 1 মানে 1, এটাকে বলা হয় যে সিএফসি। সিএফসি কার্বন সংখ্যা -1 মানে 1, হাইড্রোজেন সংখ্যা +1 মানে 2 + 1 মানে 3, ফ্লোরিন সংখ্যা মানে 2, মানে এই ফ্রিয়নটাকে বলা হবে সিএফসি 132। এবং উল্টা কাজটা করা যায়, ফ্রিয়ন নাম্বার থেকে ফ্রিয়নের সংখ্যা বের করে ফেলা যায়। এটা এই চ্যাপ্টারের টপিক না। জিজ্ঞেস করলা, খুব দ্রুত বলে ফেললাম। এর থেকে শর্টে বলা পসিবল না, এর থেকে ডিটেলসে যাওয়া পসিবল না। আশা করি যে কোশ্চেনটা করেছো সে বুঝতে পেরেছো। যে কোশ্চেনটা করছো, ওকে, ওয়েলকাম নোভা। ওকে, এরপরে কোথায় যাব? আচ্ছা, এবার গ্যাসের ক্ষেত্রে ফ্যারাডে সূত্র, এই জিনিসটা আমাদের একটু নতুন লাগতে পারে, বাট নতুন কিছু না। গ্যাসের ক্ষেত্রে ফ্যারাডে সূত্র, গ্যাসের ক্ষেত্রে ফ্যারাডের ফার্স্ট ল। খেয়াল করো, গ্যাসের ক্ষেত্রে মানে কি, আমরা গ্যাসের ক্ষেত্রে নরমালি কি বের করি? ভর বের না করে আয়তন বের করি। যদি আমরা সরাসরি আয়তন বের করতে চাই, তার জন্য মিস্টার ফ্যারাডে একটা ল বের করে গেছে। মিস্টার ফ্যারাডে আমাদের বলে গেছে W = mIT/NF। এখানে ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে উৎপন্ন গ্যাসের ভর। বাট আমরা যদি গ্যাসের আয়তন বের করতে চাই, তাহলে আমি এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে বলে দিব। এই ফর্মুলা কি ছিল? ডাব্লিউ মানে ভর, ভরের জায়গায় লিখলাম আয়তন। EIT, এর জায়গায় লিখলাম VE ইন্টু IT/F। খেয়াল করো কি করলাম, পরিচয় দিচ্ছি, সবার পরিচয় দিচ্ছি। আমরা এখানে ছিল W = EIT/F, এটা আমি চেঞ্জ করে লিখলাম গ্যাসের ক্ষেত্রে যদি আমার গ্যাস হয় তার আয়তন V = হবে VE IT/F। এই ভিটা হচ্ছে উৎপন্ন গ্যাসের আয়তন, এটা তো বুঝতেই পারছো। ভিটা তো বুঝতেই পারছো উৎপন্ন গ্যাসের আয়তন। আইটি মানে বুঝতে পারছো, আইটি মানে হচ্ছে তড়িৎ প্রবাহ ইন অ্যাম্পিয়ার, টি মানে সময়, এফ মানে 1 ফ্যারাড, দ্যাট ইজ 96,500 কুলম্ব। আমাদের নতুন টার্ম শুধুমাত্র এইটা, রাইট? তোমাদের কোশ্চেন থাকলে এটা নিয়ে থাকবে যে ভাই এটা কি লিখলেন আপনি। এটা আমি লিখেছি VE, এটাকে আমি বলতে চাই তুল্য আয়তন, এটাকে আমি বলতে চাই তুল্য আয়তন। ক্যাপিটাল ই মানে যদি তুল্য ভর হয়, তাহলে ক্যাপিটাল VE মানে আমি বলতে চাই তুল্য আয়তন। আচ্ছা, তুল্য আয়তন জিনিসটা কি? তুল্য আয়তন জিনিসটাকে আমি বাংলা ভাষায় কথা বলি, যদি এটা তোমরা ইন্টারে করো না, আমি একটু ডিটেলস একটু বলতে চাই 1 মিনিট টাইম ইউজ করে। তুল্য আয়তন জিনিসটা কি? তুল্য আয়তন জিনিস হচ্ছে 1 ফ্যারাড চার্জ ইউজ করে উৎপন্ন গ্যাসের আয়তন। উৎপন্ন গ্যাসের আয়তন কথাটা তো বললাম, আমি ব্যাখ্যা দিব এখন। বাংলা কথাটা আগে বুঝো। যদি বলি অক্সিজেনের তুল্য আয়তন কত, যদি আমি তোমাকে বলি অক্সিজেনের তুল্য আয়তন কত, তো তুল্য আয়তন জিনিসটা কি? 1 ফ্যারাড বা 96,500 কুলম্ব চার্জ ব্যবহার করে উৎপন্ন গ্যাসের আয়তনটাকে আমি বলবো কোনো একটা পার্টিকুলার গ্যাসের তুল্য আয়তন। ঠিক আছে, উদাহরণ দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন করছি, এমসিকিউ আসছে, অক্সিজেনের তুল্য আয়তন কত? আসতেই পারে ভাইয়া, এই কনসেপ্ট গুলো একটাও বইয়ে বাইরেন না। ডিউ কোশ্চেন কিন্তু এতটা একদম পানির মতো সোজা কিন্তু হবে না। ভাইয়া একটু স্লো করে পড়ান। একজন বলছে ভাইয়া একটু স্লো করে পড়ান। আমি চেষ্টা করবো ভাই স্লো করে পড়াইতে, কিন্তু স্লো করে পড়ালে ভাই আমি টপিক গুলো কভার করতে পারবো না। ঠিক আছে, আমরা বাধ্য একটু ফাস্ট আগানোর জন্য। একটু ট্রাই টু ক্যাচ আপ। সমস্যা হলে কোশ্চেন করো,
কিন্তু বেশি স্লো আগাইলে আমি টপিকগুলো ক্লিয়ার সব শেষ করতে পারবো না, আমাকে ফার্স্ট আগাতেই হবে। আচ্ছা আচ্ছা, তাও বলি তুল্য আয়তন। তুল্য আয়তন জিনিসটা কি আমি আস্তে আস্তে বলতেছি। 1 ফ্যারাড, খুব ক্লিয়ারলি বুঝো, বাংলা ভাষায় লেখা আছে কথাগুলো। 1 ফ্যারাড মানে কি 96,500 কুলম। এত চার্জ ব্যবহার করে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হবে তার আয়তন হচ্ছে 1 ফ্যারাড। আচ্ছা আমরা একটু দেখি অক্সিজেনটা, আসলে অক্সিজেনের তুল্য আয়তন কত হতে পারে। অক্সিজেন উৎপন্ন হয় কিভাবে? অক্সিজেন উৎপন্ন হতে আমার কয় ফ্যারাড চার্জ লাগে চিন্তা করে দেখো। আমার অক্সিজেন 2- থাকে নরমালি দ্রবণে। অক্সিজেন 2- থেকে অক্সিজেন পরমাণু তৈরি করতে চার্জ লাগে হচ্ছে দুইটা। এটা তোমরা সবাই জানো। অক্সিজেন তো নরমালি 2- আকারে থাকে, এটা আমরা সবাই জানি। তো অক্সিজেন 2- থেকে একটা অক্সিজেন পরমাণু তৈরি করতে ওই ইলেকট্রন ত্যাগ করে কয়টা? দুইটা। দ্যাটস অবভিয়াস। বাট অক্সিজেন তো ভাইয়া এক পরমাণু আকারে থাকতে পারে না, অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু। তাহলে অক্সিজেন অলওয়েজ O2 আকারে থাকবে। তাহলে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করতে আমার O2 অক্সাইড আয়ন লাগবে দুইটা। তাহলে আমার ইলেকট্রন সে ত্যাগ করবে 2 দুগুণে 4টা। তাহলে আমরা কি ডিসিশন আসতে পারলাম যে 1 মোল অক্সিজেন তৈরি করতে আমার যতগুলো ইলেকট্রন তার ত্যাগ করতে হয় সেটা হচ্ছে 4 মোল। মানে আমি যদি ডিফারেন্টলি বলি, 1 মোল অক্সিজেন করতে 1 মোল অক্সিজেন তৈরি করতে আমার 4 মোল ইলেকট্রন লাগে। কিন্তু আমার 4 মোল মানে কত কত কুলম? 4 ফ্যারাডের কুলম লাগে। 1 মোল ইলেকট্রনের চার্জ যদি 1 ফ্যারাড হয়, 4 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 4 ফ্যারাড। কিন্তু আমাকে বলছে 1 ফ্যারাড চার্জ উৎপন্ন করে উৎপন্ন গ্যাসের আয়তন। 1 ফ্যারাড চার্জ উৎপন্ন করে, তাহলে অক্সিজেন যদি 1 মোল উৎপন্ন হচ্ছে, এই অক্সিজেনের আয়তন কত এসটিপিতে? 22.4 লিটার। এই 22.4 লিটার গ্যাস উৎপন্ন করতে আমার চার্জ লাগতেছে কত? 4 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড করতে 1 ফ্যারাড ইউজ করে কতটুকু অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে? 4। সেটি হচ্ছে অক্সিজেনের তুল্য আয়তন। কথা কি বুঝতে পারছো? আমি আবার সংক্ষেপে যদি বলি, 1 মোল অক্সিজেন তৈরি করতে ইলেকট্রন লাগতেছে ত্যাগ করতে হচ্ছে 4 মোল। 1 মোল ইলেকট্রনের চার্জ যদি 1 ফ্যারাড হয়, 4 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 4 ফ্যারাড। আর তুল্য আয়তন হচ্ছে 1 ফ্যারাড দিয়ে কতটুকু গ্যাস উৎপন্ন হবে। 4 ফ্যারাড দিয়ে যদি 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, তাহলে 1 ফ্যারাড উৎপন্ন হবে 22.4 ভাগ 4। তার মানে অক্সিজেনের তুল্য আয়তন হচ্ছে 22.4 ভাগ 4, মানে বুঝতে পারতেছো 5 পয়েন্ট সামথিং হবে। 5 পয়েন্ট সামথিং। এগুলো কিন্তু এমসিকিউতে আসতেই হবে, আসতে পারে, আসতেই হবে কথাটা ভুল, আসতে পারে। কথা কি বোঝাচ্ছে? জি বুঝছি। তাহলে তোমরাই আমাকে বলে ফেলো তো, খুব দ্রুত বলে ফেলো, হাইড্রোজেনের তুল্য ভর কত হবে? ক্লোরিনের তুল্য ভর না, তুল্য আয়তন। হাইড্রোজেনের 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 তুল্য আয়তন ইজ ইকুয়াল টু হোয়াট? ক্লোরিনের তুল্য আয়তন ইজ ইকুয়াল টু হোয়াট? দেখি বলে ফেলো তো। তোমাদের সময় দিব ম্যাক্সিমাম 1 মিনিট। 1 মিনিট দুটো এমসিকিউর জন্য 1 মিনিট সময় পাবা না, তাও দেখি একটু বলে ফেলো, দ্রুত বলে ফেলার চেষ্টা করো। কমেন্ট আসলে আমাকে বলে ফেলো। (11.2) হিমেল মাহমুদ বলেছে 11.2। এটা কার জন্য বলেছো হিমেল ভাইয়া? আচ্ছা, যেহেতু একজন সঠিক উত্তর দিয়ে দিয়েছে হিমেল উত্তরটা সঠিক, সো আমি বাকিরা উত্তর দিয়ে ফেলতে পারবো, বাট আমি তাহলে বুঝাই দিই, কারণ তোমরা বুঝতে পারছো হিমেল সঠিক কথা বলছে। যে হিমেল বলতে হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 11.2। এটা হচ্ছে এত লিটার হচ্ছে হাইড্রোজেনের তুল্য আয়তন। কেমনে পাইলো ও? কারণ না 22.4 না, দুজনেরই অ্যান্সার হচ্ছে দুজনের জন্যই 11.2। কারণ হাইড্রোজেন তৈরি হয় কিভাবে? দুইটা H+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন তৈরি করে। তাহলে 1 মোল হাইড্রোজেন তৈরি করতে আমার ইলেকট্রন লাগছে 2 মোল। আর 2 মোল ইলেকট্রনের চার্জ কত? 2 ফ্যারাড। 1 মোল ইলেকট্রন চার্জ যদি 1 ফ্যারাড হয়, 2 মোল ইলেকট্রন চার্জ হচ্ছে 2 ফ্যারাড। আর এই হাইড্রোজেন যদি 1 মোল, তার আয়তন কত? 22.4 লিটার। তা 2 ফ্যারাড দিয়ে তুমি 2 ফ্যারাড চার্জ দিয়ে তুমি গ্যাস পাচ্ছ 22.4 লিটার। তাহলে 1 ফ্যারাড দিয়ে কতটুকু পাবা? 22.4/2, মানে অ্যান্সার হচ্ছে 11.2। এন্ড দ্য সেম থিং ফর ক্লোরিন। ক্লোরিনের বিক্রিয়াটা কত? Cl- থেকে হচ্ছে Cl2 + 2 ইলেকট্রন। তার মানে এখানেও সেম কথা, 1 মোল ক্লোরিন তৈরি করতে আমার ইলেকট্রন লাগতেছে 2 মোল। তার মানে 2 ফ্যারাড চার্জ ব্যবহার করে তুমি গ্যাস পাচ্ছ 22.4 লিটার। তাহলে 1 ফ্যারাড চার্জ করে তুমি গ্যাস পাবা 11.2 লিটার। মানে অক্সিজেনের জন্য হচ্ছে 4/1 আর হাইড্রোজেন আর ক্লোরিনের জন্য হাফ, 2/1। তো আশা করি বুঝতে পারতেছো। সেইভাবে গ্যাস আমরা সরাসরি বের করে ফেলতে পারবো। তার জন্য আমাদের তুল্য আয়তন লাগবে, তুল্য আয়তন বের করা শিখাই দিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো, সমস্যা থাকার কথা না। কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। নাই? আচ্ছা, আমরা এক এক করে প্রবলেম শুরু করি।
1 গ্রাম মোল N3 মাইনাস আয়নে মোট চার্জ কত? একটা সিম্পল এমসিকিউ, এরকম ইজি এমসিকিউ আসলে ডিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 গ্রাম মোল N3 মাইনাস আয়নে মোট চার্জ কত? কত হবে অ্যান্সার? কত হবে? দেখো 1 গ্রাম মোল মানে কিন্তু 1 মোলকে ডিফারেন্টলি বলাটা হচ্ছে 1 গ্রাম মোল, ঠিক আছে? এটা মানে কিন্তু সিম্পলি 1 মোল। তাহলে তুমি আগে একটা 1 মোলের কথা তুমি পরে চিন্তা করো, তুমি একটা পরমাণুর কথা চিন্তা করো। একটা পরমাণু নাইট্রোজেন চার্জ 3 মাইনাস, কারণ সেখানে 3টে ইলেকট্রন অতিরিক্ত আছে। তাহলে তাহলে একটা নাইট্রোজেন পরমাণু চার্জ হচ্ছে 3টা ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু যদি 1 মোলের জন্য বের করতে হবে তাকে তুমি জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিবা 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এত কুলম্ব। খুব দ্রুত করে ফেলতে হবে এগুলা, খুব দ্রুত করে ফেলতে হবে। তাহলে এই 10 এর পাওয়ার গুলো আলাদা হিসাব করো, আর এখানে এগুলো আলাদা হিসাব করো। 3 ইনটু 1.6 মানে 3.6 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 থেকে 9 বাদ দিলে থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 14। এটা করলে যত হয় বুঝতে পারছো, 6 আর 3 এ 18 ইনটু 10 টু দি পাওয়ার 14 ধারে কাছে কিছুটা অ্যান্সার আসবে আর কি। এমসিকিউ আসলে এইভাবে মানে গেস করে দেখবা যে তোমার অপশনে তোমার গেসের ধারে কাছে কোনটা আছে। মানে গেস তো না, আমরা তো গুণই করতেছি, বাট গুণ শেষ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। এই মানে সিগনিফিকেন্ট নাম্বারগুলো গুণ করে দেখো তোমার অপশন ধারে কাছে কিছু পাও কিনা, আর 10 এর পাওয়ারটা ঠিক করো, তাহলেই হয়ে যাচ্ছে আসলে। সো কেয়ারফুল থাকবা, এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো আমার বিশ্বাস। এটা যদি বুঝো, এগুলো হচ্ছে একদম 10 টু দি পাওয়ার মাইনাস 19 তো এটা হচ্ছে কত হবে 4, আমি ভুল করে 9 দিয়ে ফেলছি, -19ই হবে। ইলেকট্রন চার্জ অবশ্যই 10 টু দি পাওয়ার -19, আমি আগে বলছি 10 টু দি পাওয়ার -19, কারণ জাস্ট স্লিপ অফ টাং। ওকে, এখন একটা কোশ্চেন আসি। আচ্ছা, ফ্যারাডে ফর্মুলার আরেকটা রূপ আছে, আমরা জানি W is equal to MIT by NF, W is equal to MIT by NF। আচ্ছা, এই এনটাকে আমরা এন না বলে ই বলি, কারণ এনটা কি ছিল খেয়াল করে দেখো, আমি লাস্ট পৃষ্ঠায় কি বলছিলাম, এনটা কি ছিল ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা, ওটাকে ই বলি। কারণ এন দ্বারা নর্মালি আমাদের মোল সংখ্যা বোঝানো হয়, এন দ্বারা আমাদের নর্মালি কি বোঝানো হয়, মোল সংখ্যা। সেটাকে এন বইলো না, ই বলো। বইতে যদিও এন দেওয়া আছে, তুমি ই বলো। কারণ আমি আরেকটা ফর্মুলা দেখাবো তোমাদেরকে, খেয়াল করো। W by M is equal to IT by EF। W by M মানে কি, ভর বাই আণবিক ভর মানে কি, মোল সংখ্যা। সো N is equal to IT মানে কি, IT মানে Q by EF। সেখান থেকে আমরা একটা খুব ইজি ফর্মুলা পেয়ে যেতে পারি, Q is equal to N EF। এই ফর্মুলাটা তোমার অনেক ম্যাথ, এই ফর্মুলাটা তোমার অনেক ম্যাথ অনেক শর্টকাটে অনেক সহজে এক লাইনে করে ফেলতে সাহায্য করবে। Q is equal to মোট চার্জ, মোট চার্জ। আমার এখানে সময় আর অ্যাম্পিয়ার নিয়ে কোনো বালাই নেই। N মানে এই এনটা কিন্তু মোল সংখ্যা, এন এর পরিচয় নিয়ে কনফিউজ হয়ে যেও না, এখানে এনটা কিন্তু মোল সংখ্যা। এখানে এই ইটা হচ্ছে ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা, আর এফ মানে হচ্ছে 96,500 কুলম্ব। এফ মানে হচ্ছে 96,500 কুলম্ব। তো এখানে এন মানে কিন্তু মোল সংখ্যা, এখানে ই মানে ইলেকট্রন সংখ্যা। আর আগে আমি যখন প্রথমে লিখছিলাম W is equal to MIT by NF, ওইখানে এর মানে কিন্তু মোল সংখ্যা ছিল না, ভালো মতো বুঝতে হবে, বইতে এইভাবে লেখা আছে। এখানে এর মানে কিন্তু ইলেকট্রন সংখ্যা। তো তুমি আসলে এখানে এন ইউজই করো না, তুমি এটাকে ই দ্বারা প্রকাশ করো, তাহলে আর কখনোই কোনো কনফিউশন হবে না। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? সো এই Q is equal to NEF, এই ফর্মুলা ইউজ করে আমরা অনেক ম্যাথ করে ফেলতে পারি খুব সহজে। একটা দুইটা আর একটা ম্যাথ দিই, আমার কোশ্চেন লেখার মধ্যে তোমার অ্যান্সার হয়ে যাওয়া উচিত। 1 মোল Al3+ হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কি পরিমাণ চার্জ লাগবে, কি পরিমাণ চার্জ লাগবে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মনে করো 0.5 মোল MnO4- হতে 0.5 মোল Mn2+ পেতে কি পরিমাণ চার্জ লাগবে? Q is equal to what? Q is equal to what? সো প্রথমটা কিন্তু আমরা অলরেডি আমি অ্যান্সার দেখে ফেলতে পারতেছি, সো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো সুযোগই নেই। Q is equal to NEF অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, Q is equal to NEF অ্যাপ্লাই করলে হচ্ছে। এই ম্যাথ গুলো পরীক্ষায় আসবে এবং এগুলো চিন্তা করার আগে অ্যান্সার করে ফেলতে হবে। আমার কি পরিমাণ চার্জ লাগছে, চার্জ মানে হচ্ছে Q,
কিউ মানে হচ্ছে NEF, NEF, এর মানে কয় মোল? 1 মোল, তাহলে 1 বসাইলাম। ই মানে ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার, ও সরি ভুল বললাম। ই মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ই মানে কি? ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা। অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামে আসতে, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামে আসতে কয়টা ইলেকট্রন লাগে? 3টে ইলেকট্রন লাগে। এই ইটা কিন্তু ইলেকট্রন সংখ্যা। দেখছো আমিও কিন্তু হুট করে ইলেকট্রন চার্জ দেখে ফেলতে নিছিলাম। ই মানে কিন্তু ইলেকট্রন সংখ্যা ইনটু এফ মানে হচ্ছে 96,500। খুবই ইজি একটা ক্যালকুলেশন। এফ মানে হচ্ছে 96,500, খুবই ইজি একটা ক্যালকুলেশন। সেকেন্ড ম্যাথ সেম, কিউ ইজ ইকুয়াল টু NEF, কিউ ইজ ইকুয়াল টু NEF, তাহলে এর মানে কত? 0.5 মোল। ই মানে কত? এখানে দেখো, তোমরা খেয়াল করে দেখো, যারা জার্মান বিজারণ করতে খুব ভালো মতো পারবা, MnO4 মাইনাস আর এখানে আছে Mn2 প্লাস। তা কয়টা ইলেকট্রন লাগতেছে? এটা কত? এটা হচ্ছে +7, এটা হচ্ছে +2। তাহলে এখানে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে? এখানে সে গ্রহণ করতেছে হচ্ছে 5টা ইলেকট্রন। তাহলে ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, আর এফ মানে হচ্ছে 96,500, এত কুলম্ব। বোঝো না এমন কেউ কি আসো? না বুঝলে বলে ফেলো, না বোঝার কথা না, এগুলো একদম সোজা। আচ্ছা, তুলে নাও, বাকি সবাই তুলে নাও। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন। খুব দ্রুত অনেকগুলো কোশ্চেন করে দিব, একদম ইজি কোশ্চেন করাচ্ছি না যে MIT সব দেওয়া আছে, ডাব্লিউ মান বের করো, কি পরিমাণ ক্যাথোডে ধাতু জমা হবে, এগুলো তোমরা পারবা। এখানে ই হবে ই সংখ্যা, এখানে কি লিখতে বুঝলাম না মেসেজ থেকে, লাস্ট মেসেজটা দেখি। ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ অবভিয়াসলি, মানে ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা আসলে। আচ্ছা ওকে, সমস্যা নেই। ওকে, তাহলে এবার দেখো, যদি বললাম দুইটা কোশ্চেন, 1 মোল পানি হতে অক্সিজেন পেতে কি পরিমাণ চার্জ লাগবে? কি পরিমাণ চার্জ লাগবে? আর লিখলাম 1 মোল ফেরাস অক্সাইড হতে ফেরিক অক্সাইড পেতে কি পরিমাণ চার্জ লাগবে? সেম ম্যাথ, কিন্তু ইকুয়েশন যে ভালো মতো করতে পারবা সেই ঠিক মতো পারবা, ইকুয়েশন না পারলে এই ম্যাথগুলো করা যাবে না। জাস্ট ম্যাথটা একটু জাস্ট একই ম্যাথ, অন্য ইকুয়েশন, অন্য প্রোডাক্ট, অন্য রিঅ্যাকটেন্টের জন্য দিলাম। যে 1 মোল পানি আছে, পানি থেকে আমি কি পেতে চাই? অক্সিজেন পেতে চাই। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, পানি থেকে অক্সিজেন পাওয়ার রিঅ্যাকশনটা কি? পানি থেকে তুমি অক্সিজেন পাবা হচ্ছে হাফ মোল, আর পাবা কি? H প্লাস প্লাস ইলেকট্রন। 2H, যেহেতু হাইড্রোজেন দুটো আছে, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন। তার মানে 1 মোল পানি থেকে তুমি অক্সিজেন পাচ্ছ হাফ মোল, মানে পানি থেকে আমি অক্সিজেন পাচ্ছি, রাইট? তার জন্য ইলেকট্রন লাগছে কয়টা? ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন লাগছে কয়টা? দুইটা। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিম্পলি NEF, কিউ ইজ ইকুয়াল টু NEF। তাহলে কয় মোল নিচ্ছি আমি পানি? 1 মোল। সো আচ্ছা 1 মোল না দাও, মনে কত তোমাকে দিলাম 9 গ্রাম পানির জন্য। 9 গ্রাম পানি, কোশ্চেনটা চেঞ্জ করে দিই, বললাম যে 9 গ্রাম পানি হতে অক্সিজেন পেতে কি পরিমাণ চার্জ লাগবে? 9 গ্রাম পানি হতে অক্সিজেন পেতে কি পরিমাণ চার্জ লাগবে? তাহলে এনটাকে জাস্ট আমি চেঞ্জ করে দিব, এন ইজ ইকুয়াল টু আমি লিখবো W/M ইনটু E ইনটু F। 9 গ্রাম পানি মানে বেসিক্যালি হাফ মোল পানি, মানে 9/18, কারণ ডাব্লু মানে 9 আর পানি আণবিক ভর ইকুয়াল টু 18। ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা দ্যাট ইজ 2, আর এফ মানে হচ্ছে 96,500, এত কুলম্ব। মানে এটা তো হাফ হাফ, মানে বেসিক্যালি 1 ফ্যারাডে, বা 96,500 কুলম্বই হচ্ছে আমার অ্যান্সার। 96,500 কুলম্বই হচ্ছে আমার অ্যান্সার। ম্যাটার কি তোমরা বুঝতে পারছো? না বুঝলে একটু বলে ফেলো, না বুঝলে একটু বলে ফেলো। কারো কোনো কোশ্চেন আছে? বুঝছি বুঝছি। আরেকটা সেকেন্ড কোশ্চেন, এটা তো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার গেল। খুব দ্রুত কিছু ম্যাথ আমি করে দিতে যাচ্ছি। আচ্ছা, এই ম্যাথটার অ্যান্সার কত হবে কে বলতে পারবা? কত ফ্যারাড? ফ্যারাড উত্তর দাও। কি পরিমাণ চার্জ লাগবে, বা বলো, এটা ভাবে বলতে পারো কত ফ্যারাড চার্জ লাগবে, তাহলে অ্যান্সার বড় ইজি হয়ে যাবে। কত ফ্যারাড? তাহলে 96,500 দিয়ে গুণ করতে হচ্ছে না,
কত ফেরার চার্জ লাগবে বলে ফেলো, কেউ উত্তর দিবা। 2 এর উত্তর কত? অপশন হচ্ছে 1 ফেরার, 2 ফেরার, 3 ফেরার, 4 ফেরার। ইকুয়েশনে দেখতে হবে, তাই না? হ্যাঁ, একজন কিন্তু 1 বলছো এবং আমার বিশ্বাস 1 উত্তরটা সঠিক যদি আমি ইকুয়েশনটা ঠিক মতো করতে পারি। খেয়াল করে দেখো, আমি ফেরাস অক্সাইড থেকে চাচ্ছি কি ফেরিক অক্সাইড, কি যাচ্ছি ফেরাস অক্সাইড থেকে আমি যাচ্ছি কি ফেরিক অক্সাইড। আচ্ছা, এর সাথে বেসিক্যালি যেহেতু আমার অক্সিজেন সংখ্যা বাড়াতে হচ্ছে, আমার বেসিক্যালি পানি যোগ করতে হবে H2O। তাহলে আমার তৈরি হবে হচ্ছে, এটা যেহেতু 1 মোল Fe আছে এখানে 1 মোল, তাই এটা হচ্ছে হাফ, আর এটা হবে হচ্ছে হাফ প্লাস H প্লাস প্লাস ইলেকট্রন। এটা হচ্ছে আমার ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইড পাওয়ার ইকুয়েশন। আর ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইড পাওয়ার ইকুয়েশন হচ্ছে ফেরাস অক্সাইড প্লাস হাফ অণু পানি, এখানে পাচ্ছি হাফ অণু ফেরিক অক্সাইড ব্যালেন্স করার জন্য, কারণ এখানে বাম পাশে আয়রন আছে একটা আর Fe2 হলে আয়রন হয়েছে দুইটা, তাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ দিয়ে দিচ্ছি, প্লাস বাকি থাকতে এটা H প্লাস এটা ইলেকট্রন। তাহলে আমার টোটাল এখানে ইলেকট্রন সংখ্যা কত? একটা ইলেকট্রন, মানে the answer is 1 ফ্যারাড হিয়ার, বা 96,500 কুলম্ব। 96,500 কুলম্ব। দেখো কথাগুলো বোঝা যাচ্ছে কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। কারো কোনো কোশ্চেন আশা করি নাই। আছে কোশ্চেন? কোশ্চেন নাই ধরে নিচ্ছি আমি। এগুলো হচ্ছে একদম ইজি। ফর্মুলা হচ্ছে Q = NEF। সো এর মানে মোল সংখ্যা, ই মানে হচ্ছে ত্যাগকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা, আর এফ মানে অলওয়েজ 96,500 কুলম্ব। আচ্ছা, আমি একটু ফ্যারাডের সেকেন্ড লটা বলি, তারপর দুটা ল দিয়ে কিছু ম্যাথ করাবো। ফ্যারাডের সেকেন্ড লটা আমাদের কি বলছে? ফ্যারাডের সেকেন্ড লটা আমাদের বলছে যে যদি একাধিক কোষ, আমি দুটা কোষ নিলাম ইন দিস কেস, একাধিক কোষ যদি সিরিজে সংযুক্ত থাকে, একাধিক কোষ যদি সিরিজে সংযুক্ত থাকে, তাহলে মনে করো এই ক্যাথোডে W1 পরিমাণ ধাতু জমা হলো, এই ক্যাথোডে W2 পরিমাণ ধাতু জমা হলো। তাহলে ফ্যারাডে বলছে যে ক্যাথোড গুলোতে যে পরিমাণ ধাতু জমা হবে, আবার বলি, ক্যাথোড গুলোতে যে পরিমাণ ধাতু জমা হবে সেটা হবে হচ্ছে তাদের তুল্য ভরের সমানুপাতিক, মানে জমাকৃত ধাতু প্রপোর্শনাল টু তাদের তুল্য ভর বা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তুল্য ভরটাকে এই চ্যাপ্টার 4 এর ভাষায় রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। যে ডিফারেন্ট ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হবে সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক বা W প্রপোর্শনাল টু E। তাহলে মনে করো W1 এখানে যদি W1 জমা হয় এবং এখানে পদার্থ জমা হচ্ছে, তার তুল্য সংখ্যা যদি তুল্য ভর যদি E1 হয়, তা W1 প্রপোর্শনাল টু E1, আমি বলতে পারি W1 = K × E1। আবার এটার জন্য বলতে পারি W2 = K × E2। সো আলটিমেটলি আমার ফর্মুলা দাঁড়াচ্ছে ম্যাথ করার জন্য W1/W2 = E1/E2। W1/W2 = E1/E2। তারিন জান্নাত বলছে ভাই আবার বলেন। খুব দ্রুত আবার বলছি, কোনো সমস্যা নেই। আমার একাধিক কোষ কিভাবে সংযুক্ত আছে? সিরিজে সংযুক্ত আছে। আমরা যেমন স্থির তড়িতে একাধিক রোধকে সিরিজে সংযুক্ত করি, এখানে আমি দুটা কোষকে সিরিজে সংযুক্ত করছি। সিরিজে সংযুক্ত করা মেইন কনসেপ্টটা কি? এই দুটা কোষের মধ্যে সেম কারেন্ট ফ্লো করতেছে, এই দুটা কোষের মধ্যে আমার সেম কারেন্ট ফ্লো করতেছে। কারণ দেখো এখান থেকে যে পরিমাণ আমার চার্জ বের হচ্ছে, ওই সেম পরিমাণ চার্জই আমার এখান থেকে এন্টার করতেছে, আর একই সময় ধরে চলতেছে বলে আসলে কারেন্টের পরিমাণ তো সেম। তাহলে বলছে যে প্রথম তড়িৎদ্বারে যে পরিমাণ ধাতু জমা হবে W, এই W1, এটা হবে হচ্ছে তার তুল্য ভর সমানুপাতিক। মানে যে কোনো তড়িৎদ্বারে জমাকৃত বা উৎপন্ন ধাতু বা উৎপন্ন গ্যাসের পরিমাণ, ওটা হবে হচ্ছে তার তুল্য ভর সমানুপাতিক। সো আমাদের ম্যাথ করার জন্য ফর্মুলা W1/W2 = E1/E2। আশা করি বুঝতে পারছো, আর কোনো কোশ্চেন থাকার কথা না। ঠিক আছে, এখান থেকে খুব সিম্পল একটা ম্যাথ আসে ডিউতে। গত বছর জাহাঙ্গীরনগরে এই ম্যাথটা মোস্ট প্রবলি আসছে, জাহাঙ্গীরনগর বা জগন্নাথে কোন একটা ম্যাথ আসছিল। মনে করো এইখান থেকে ম্যাথটা দেই। মনে করো আমার কাছে একটা পাত্রে আছে হচ্ছে জিঙ্কের একটা সলিউশন আছে, জিঙ্ক সালফেট বা সামথিং, আর এখানে আছে হচ্ছে সিলভার প্লাস আয়ন বা সামথিং, সিলভারে কোনটা দেবো, সিলভার নাইট্রেট বা সিলভার সালফেট। ওরা বলছে 1 গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে, না এভাবে বলি,
হ্যাঁ এভাবে বলি, 1 গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে 5 টাকা লাগে। জিঙ্ক উৎপন্ন করতে মানে এই ক্যাথোডে কাছে জিঙ্ক জমা হবে অবশ্যই, এই যে জিঙ্ক জমা হচ্ছে, সো এই 1 গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে 5 টাকা লাগে। তাহলে তাহলে 50 গ্রাম রূপা বা 50 গ্রাম সিলভার জমা করতে বা তৈরি করতে একই কথা, 50 গ্রাম সিলভার জমা করতে কত টাকা লাগবে? এটা অ্যান্সার কে দিতে পারবা? কোশ্চেন আমি আবার বলি, দুইটা কোষ সিরিজে সংযুক্ত আছে, একটি কোষে আমার জিঙ্কের একটি দ্রবণ আছে, আরেকটি কোষে আমার সিলভার একটি দ্রবণ আছে। এখন এটা হচ্ছে আমার সিনারিও। কোশ্চেন বলছে এইখানে যেহেতু জিঙ্কের দ্রবণ আছে, তারপর নিঃসন্দেহে ক্যাথোডে জিঙ্ক ধাতু জমা হবে বা জিঙ্ক ধাতু উৎপন্ন হবে। সো ওই প্রতি গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে আমার খরচ হচ্ছে 5 টাকা। খরচ মানে আমি এখানে কারেন্ট দিচ্ছি, এই কোষ টোষ আছে, আমার টোটাল খরচ হচ্ছে 5 টাকা। এই কারেন্টের ফ্লোর জন্য আমার 5 টাকা খরচ, বিদ্যুৎ খরচ 5 টাকা। তাহলে আমি যদি 50 গ্রাম সিলভার জমা করতে চাই তাহলে আমার কত টাকা লাগবে, প্রোভাইডেড দ্যাট এই জিঙ্ক আর এই সিলভারের মধ্যে সেম কারেন্ট ফ্লো করতেছে, কারণ তারা সিরিজে আছে। কে করতে পারবা? 1 মিনিট সময় দিলাম, এমসিকিউ 1 মিনিট পাবা না, বাট হয়তো এই ধরনের তোমরা আগেও হয়তো বা করনি, প্রথমবারের জন্য আমি 1 মিনিট সময় দিচ্ছি। নরমালি আমাদের 40 সেকেন্ডের মধ্যে করতে হবে। আসলে ট্রাই করো একটু, কেউ পারলে উত্তরটা বলে দাও। একজন বলছো 10, একজন বলছো 250। আমি দেখি কোনো কমন উত্তর পাই কিনা। দুশো 50, 100, অনেক উত্তর পাচ্ছি, অনেক উত্তর পাচ্ছি। যারা 250 বলতেছো আমি তাদের আইডিয়াটা গেস করতে পারি যে 1 গ্রাম তৈরি করতে লাগছে 5 টাকা, অতএব 50 গ্রাম তৈরি করতে লাগছে 5 গুণ 50 মানে 250 টাকা। এটা কিন্তু কাজ করবে না, কারণ 1 গ্রাম তো জিঙ্কের জন্য। 1 গ্রাম জিঙ্ক আর 1 গ্রাম সিলভার কি সেম জিনিস? 1 গ্রাম জিঙ্ক আর 1 গ্রাম সিলভার কিন্তু সেম জিনিস না। আমাকে বের করতে হবে যে 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভরটা কত। আমি আবার বলি, আমাকে বের করতে হবে 50 গ্রাম জিঙ্কের সমতুল্য, 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভরটা কত। কারণ আমি জিঙ্কের হিসাব জানি, আমি জানি 1 গ্রাম জিঙ্ক মানে 5 টাকা, 1 গ্রাম জিঙ্কের জন্য খরচ 5 টাকা। 50 গ্রাম জিঙ্ক, 50 গ্রাম সিলভার, 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভর যদি আমি বের করতে পারি, কথা আমি আবার বলি, 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভর যদি আমি বের করতে পারি, তাহলে আমি খরচটা বের করে ফেলতে পারবো। এখন দেখো আমার ফর্মুলা কি, W1/W2 = E1/E2। এখন দেখো W1 মনে করো এটাকে বললাম সিলভার, W2 মনে করো যে বললাম হচ্ছে জিঙ্ক। সিলভারের ভর কত? 50, তার সমতুল্য জিঙ্কের ভর আমি বের করতে চাই। সিলভারের ভর হচ্ছে 50, তার সমতুল্য জিঙ্কের ভর আমি বের করতে চাই। ইজ ইকুয়াল টু, এটা কার তুল্য সংখ্যা? সিলভারের তুল্য সংখ্যা। সিলভারের তুল্য সংখ্যা কত? তার পারমাণবিক ভর বাই সিলভারের জন্য হচ্ছে, যেহেতু সিলভার প্লাস, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। জিঙ্ক, জিঙ্ক হচ্ছে জিঙ্কের তুল্য সংখ্যা, জিঙ্কের ইয়া কত? জিঙ্কের হচ্ছে 65 বা 66, আমি 65 ধরি, 65/2। তাহলে তাহলে আমার জিঙ্কের সমতুল্য ভর কত আসতেছে? আমার 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভর কত আসতেছে? এটা চলে গেল এখানে, তাহলে এটা আসবে হচ্ছে 50 গুণ হাফ মানে 25 গুণ 65/108। এটা হচ্ছে 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভর, 25 গুণ 65/108। 25 গুণ 65/108 হিসাবের সুবিধার জন্য আমি এটাকে 110 ধরি, তাহলে হিসাব সুবিধা হবে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 22। তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে? 5 5 25, 5 30, 32/22। তাহলে আমার এটা আসতেছে হচ্ছে কত, 15 ধারের কাছে কিছু একটা, 15 পয়েন্ট সামথিং। এটা তোমরা বের করে নিবা, 15 ধারের কাছে কিছুটা আসবে। তার মানে 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভর আমি বের করে ফেলছি এত গ্রাম। তাহলে অ্যান্সার কত? তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমার 1 গ্রামের জন্য যদি লাগে 5 টাকা, তাহলে এত গ্রামের জন্য কত লাগবে? এটা তোমার জিঙ্কের ভর, তাহলে 1 গ্রামের জন্য যদি লাগে 5 টাকা, তাহলে এত গ্রামের জন্য কত লাগবে? অতএব অ্যান্সার ইজ ইকুয়াল টু 325/22 গুণ 5, এত টাকা। লজিকটা কি বোঝা গেছে? লজিকটা কি বোঝা গেছে? আমি আমি কথাটা আবার বলি, যেহেতু ম্যাথটা ল্যাঙ্গুয়েজটা খুবই সোজা, এমসিকিউ তার জন্য পারফেক্ট। আমি আবার বলতেছি, আমার কাছে কি আছে? 1 গ্রাম জিঙ্ক আছে। 1 গ্রাম জিঙ্ক তৈরি করতে আমার 5 টাকা লাগে। তাহলে আমাকে বলছে 50 গ্রাম সিলভার তৈরি করতে কত টাকা লাগবে।
ঠিক আছে, এখন দেখো 1 গ্রাম জিঙ্ক করতে 5 টাকা লাগে, মানে তো এটা না যে 1 গ্রাম সিলভার তৈরি করতে 5 টাকা লাগে, কারণ জিঙ্ক আর সিলভার তো একই ধাতু না। দুনিয়ার সব ধাতু মানে প্রোডাকশন কস্ট যদি সেম হতো, তাহলে আমার কয়লা তৈরি করতে যে টাকা লাগতো, সোনা তৈরি করতে সেম টাকা লাগতো। আমার সবার উৎপাদন খরচ সেম না। আচ্ছা, এখানে উৎপাদন খরচটা কিসের উপর ডিপেন্ডেন্ট? তাদের ভরের উপর ডিপেন্ডেন্ট। এখানে উৎপাদন খরচটা কিসের উপর ডিপেন্ডেন্ট? তাদের ভরের উপর ডিপেন্ডেন্ট। এখন দেখো আমি জাস্ট বের করতে চাই আমার যে 50 গ্রাম সিলভার আছে তার সমতুল্য জিঙ্কের ভরটা কত। মানে ধরো আমাদের যখন বলে না, যখন ধরো জাকাত ফিতরা দিতে হয়, তখন বলে না এত টাকা বা এত টাকা সমতুল্য রূপা বা এতটা এইটুক রূপা সমতুল্য চাল আমাদের জাকাত দিতে হবে বা দিতে হবে। সো এটা হচ্ছে আমি ওটাই বের করতে চাচ্ছি যে আমার 50 গ্রাম সিলভার তার সমতুল্য জিঙ্কের ভরটা কত। ঠিক আছে, 50 গ্রাম সিলভার তার সমতুল্য জিঙ্কের ভরটা কত। সো এটার জন্য আমাদের সূত্র তো দেওয়া আছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে দিয়ে দিচ্ছে যে সিলভারের ভর বাই জিঙ্কের ভর ইজ ইকুয়াল টু সিলভারের তুল্য ভর বাই জিঙ্কের তুল্য ভর। সো সিলভারের ভর কত আছে? 50। আর জিঙ্কের তুল্য ভর কিন্তু আমি বের করতে চাই যে 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভর আমি বের করতে চাই। ইজ ইকুয়াল টু, আমার ক্যালকুলেশনটা তোমরা চেক করে নিও। সিলভারের তুল্য সংখ্যা মানে কি? তুল্য সংখ্যা মানে কি? আণবিক ভর, সরি তুল্য ভর মানে কি? আণবিক ভর বাই তুল্য সংখ্যা। সিলভারের E1 মানে কি? সিলভারের তুল্য ভর, মানে সিলভারের আণবিক ভর বা পারমাণবিক ভর বাই তুল্য সংখ্যা, দ্যাট ইজ 108/1। আর নিচে আছে জিঙ্কের হচ্ছে 65/2। হিসাব নিকাশ করলে জিঙ্কের ভরটা 50 গ্রাম সিলভারের সমতুল্য জিঙ্কের ভরটা তুমি বের করে ফেলতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে আমার এত গ্রাম জিঙ্ক আমার আছে, তার মানে 1 গ্রাম জিঙ্ক মানে এইটুকু হচ্ছে কার ভর? 50 গ্রাম সিলভার সমতুল্য জিঙ্কের ভর। এত গ্রাম আমার জিঙ্কের ভর আছে আমার এখানে। তাহলে 1 গ্রাম জিঙ্কের জন্য যদি 5 টাকা লাগে, তাহলে এত গ্রাম জিঙ্কের জন্য কত টাকা লাগবে? এত গুণ 5, এটাই আমার অ্যান্সার। কথা কি বোঝা যাচ্ছে এবার, নাকি এবার কঠিন লাগতেছে? এবার কি তোমরা বুঝছো? যারা প্রথমে বলো বুঝোনি, তারা কি এবার বুঝছো? হ্যাঁ, তাসফিয়া বলছো বুঝছো, বাকিরা একটু বলো। অনেকেই ম্যাথটা প্রথমবার করতেছো, বাট ম্যাথটা বুঝতে পারা গেছে কিনা বাকিরা রেসপন্স করো। না বুঝলে আমি আবার বলবো। হ্যাঁ, সবাই বলতেছে জি ভাইয়া, কেউ বলেনি, সবাই বুঝছে। কাইন্ড অফ এটা ওরকমই আসলে। জাকাত ফিতরা যখন আমাদের দেওয়া হয়, আমাদের বলা হয় যে এত গ্রাম রূপা বা তার সমতুল্য টাকা আমাদেরকে জাকাত ফিতরা দিতে হয়। তো এখানেও আসলে আমাদের 50 গ্রাম সিলভার ছিল, তার সমতুল্য জিঙ্কটা আমি বের করছি। তারপর জিঙ্কের হিসাবটা দিয়ে আমি ক্যালকুলেশন করছি, কারণ সিলভার তৈরির খরচ আর জিঙ্ক তৈরির খরচ সেম হবে না। আশা করি বুঝতে পারছো। সো ফ্যারাডের দ্বিতীয় সূত্র দিয়ে আরো একটা ম্যাথ করে দিই। মনে করো আমার এবার 3টা কোষ আছে সিরিজের। কয়টা কোষ আছে? 3টা। আমার প্রথমে আছে হচ্ছে একটা সিলভার ক্লোরাইড দ্রবণ, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, তারপর হচ্ছে নিকেল নাইট্রেট দ্রবণ। সো আমি বললাম যে কিছু সময় পর তড়িৎ প্রবাহ শুরু করার তড়িৎ প্রবাহ শুরু করার কিছু সময় পর, এটা মনে করো 1 নম্বর কোষ, 1 নম্বর কোষে 10 গ্রাম সিলভার পাওয়া গেলে, 1 নম্বর কোষে 10 গ্রাম সিলভার পাওয়া গেলে 2 আর 3 নম্বর কোষে কি পরিমাণ ধাতু পাওয়া যাবে? 2 আর 3 নম্বর কোষে কি পরিমাণ ধাতু পাওয়া যাবে? এটা বুঝতে পারছো? সিনারিটা দেখে বুঝে ফেলা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সেকেন্ড ল অ্যাপ্লাই করতে হবে। তো কি বলছে? আমার প্রথমটা আছে সিলভার ক্লোরাইড দ্রবণ, 2 নম্বর কোষটা আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, আর 3 নম্বর কোষটা আছে হচ্ছে নিকেল নাইট্রেট দ্রবণ। তাহলে আমি তড়িৎ প্রবাহ শুরু করলাম, মানে কারেন্ট পাস করা শুরু করলাম। তাহলে কিছু সময় পরে তড়িৎ প্রবাহ কত তা দেয়া নেই, কত সময় পরে তাও দেয়া নেই, লাগবে না আমার। 1 নম্বর কোষে 1 এ এখানে তাহলে পেয়ে গেলাম আমি 10 গ্রাম সিলভার পেয়ে গেলাম। তাহলে ওই সেম সময়ে 2 আর 3 নম্বর কোষে কি পরিমাণ ধাতু পাওয়া যাবে? সো আমার সূত্র কিন্তু সেম। W1/E1 is equal to W2/E2 is equal to W3/E3। এই হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, W1 মানে কি? W1 মানে সিলভারের W মানে ভর কতটুকু জমা হয়েছে? 10 গ্রাম ডিভাইডেড বাই সিলভারের তুল্য ভর কত? 108/1।
সিলভারের তুল্য ভর হচ্ছে 108/1, কারণ সিলভারের আণবিক ভর মানে পারমাণবিক ভর 108, আর সিলভারের তুল্য সংখ্যা বা এখানে সিলভার যেহেতু +1 আছে তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 1। W2 মনে করো W অফ সোডিয়াম, এটা আমি বের করতে চাই। আর সোডিয়ামের তুল্য সংখ্যা কত, তুল্য ভর কত, 23/1, 23/1, কারণ সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 আর সোডিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 1, ইজ ইকুয়াল টু নিকেল, এটা হচ্ছে নিকেলের ভর। আর নিকেলের ভর কত, নিকেল হচ্ছে 26, তাই না? আয়রন হচ্ছে 55.85, না নিকেল হচ্ছে 28, নিকেল হচ্ছে 58.5, 58.5/2, 58.5/2, কারণ নিকেলের পারমাণবিক ভর হচ্ছে 58.5, চেক করে নিও এক্স্যাক্টলি কত, একটু এদিক ওদিক হতে পারে। আর নিকেলের তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ কেন 2, কারণ নিকেল এখানে চার্জ কত 2+ আকারে আছে, সোডিয়াম +1 তাই তুল্য সংখ্যা 1, সিলভার +1 তাই তুল্য সংখ্যা 1। সো এটা কি করতে হবে, প্রথমে এই দুটো থেকে সোডিয়ামের ভর বের করে ফেলতে হবে, তারপর সোডিয়ামটা পেয়ে গেলে সোডিয়াম থেকে আমি নিকেলও পেয়ে যেতে পারবো। সো এই ধরনের ম্যাথ এইভাবে করে ফেলতে হবে, জাস্ট এক লাইনের ম্যাথ পারা যাবে। ফর্মুলা লিখে দিলাম, ক্যালকুলেশনটা তোমরা করে নাও, এবং অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করার প্র্যাকটিস করো। এই ম্যাথগুলো ছোট ছোট গুণ ভাগ একটু ফাস্ট করার প্র্যাকটিস করে ফেলতে হবে। আর এমসিকিউ হলে ওই সংখ্যাটার ধারে কাছে একটা পূর্ণ সংখ্যা নিয়ে নিবা, ওই সংখ্যাটার ধারে কাছে একটা পূর্ণ সংখ্যা নিয়ে নিবা, তারপর তোমার মধ্যে ক্যালকুলেশন করতে পারে তোমার অপশনের ধারে কাছে কে আছে, কারণ অপশন গুলো এমন ভাবে সেট করা থাকবে যাতে তুমি এলিমিনেট চয়েস বা এলিমিনেট করতে পারো, মানে কিছু অপশন বাদ দিয়ে তারপর বাকি টাকা তুমি করে ফেলতে পারো। এই অঙ্কগুলো পারা যাবে। কারো এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো, কারো এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। আচ্ছা, এবার হচ্ছে ঘনমাত্রা সম্পর্কিত ম্যাথ। এবার হচ্ছে এর সেকেন্ড না, এবার হচ্ছে ঘনমাত্রা সম্পর্কিত ম্যাথ, যে ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। মনে করো তোমার কাছে 0.5 লিটার একটা পাত্র আছে, 0.5 লিটার পাত্রে তুমি নিকেল একটা দ্রবণ নিয়েছো, 0.5 লিটার পাত্রে তুমি মনে করো নিকেল সালফেটের একটি দ্রবণ নিয়েছো 0.5 লিটার পাত্রে। আচ্ছা, এর মধ্যে তুমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ঘন্টা ধরে চালনা করলাম, 5 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ঘন্টা ধরে চালনা করলাম, তাহলে নিকেলের ঘনমাত্রা, আর এখানে মনে করো ইনিশিয়াল ঘনমাত্রা মনে করো ইনিশিয়াল ঘনমাত্রা মনে করো যে 1 মোলার, ইনিশিয়াল ঘনমাত্রা মনে করো 1 মোলার, নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে, নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে। আর 2 নম্বর কোশ্চেন, নিকেল তড়িৎদ্বার ব্যবহার করলে, নিকেল তড়িৎদ্বার ব্যবহার করলে তখন ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে, এই হচ্ছে আমার কোশ্চেন। সো কোশ্চেনটা আমি তো বলি আগে, আমাদের 0.5 লিটার পাত্র, কোশ্চেনটা আবার বলেন। হ্যাঁ ভাই বলছি, আমার কাছে 0.5 লিটার একটা দ্রবণ আছে, আমার কাছে 0.5 লিটার একটা দ্রবণ আছে, এর মধ্যে 1 মোলার নিকেল সালফেট দ্রবণ আছে। আচ্ছা, তার মধ্যে আমি এই এই এটাকে আমি একটা কোষ বানাইছি, এবং এই তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে, এখন যে তড়িৎদ্বার আছে এগুলোকে বলা হচ্ছে নিরপেক্ষ তড়িৎদ্বার, মানে কোনো বায়াস নাই এর মধ্যে। আমার আশা হচ্ছে এটা নিরপেক্ষ তড়িৎদ্বার, ঠিক আছে, মানে সে নিকেলের প্রতি বায়াস না, কোনো চুরিচামারি হবে না এখানে। এর মধ্যে আমি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা ধরে চালনা করছি, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা ধরে চালনা করছি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে, আমরা 1 নম্বর কোশ্চেনে আগে আলোচনা করি। আচ্ছা, নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে। তো নিকেলের ঘনমাত্রা ইনিশিয়াল অবস্থা কত ছিল, 1 মোলার, আর ফাইনাল অবস্থা নিকেলের ঘনমাত্রা বের করে ফেলতে পারলেই আমরা নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, সো নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে সেটা বের করার আগে আমরা নিকেল কতটুকু জমা হচ্ছে, কারণ নিকেল ঘনমাত্রা কেন পরিবর্তন হবে, কারণ আমার দ্রবণে যতটুকু নিকেল ছিল নিকেলের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কারণ এখানে ক্যাথোডের মধ্যে নিকেল জমা হবে, তো নিকেলের পরিমাণ কমে যাবে, আর নিকেলের পরিমাণ কমে গেলেই আমার নিকেলের ঘনমাত্রা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, নিকেল কতটুকু জমা হবে খেয়াল করে দেখো, নিকেল ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি MIT/EF, এম কত নিকেলের জন্য 58.5, আই কত 5, সময় কত 6 গুণ 3600, 6 গুণ 3600 বা ই, নিকেলের জন্য ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, কারণ নিকেল কেন 2, কারণ নিকেল 2+ আকারে আছে, ও 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে, তো 2। আর এ হচ্ছে 96,500। এখান থেকে
নিকেল কতটুকু জমা হচ্ছে সেটা আমি বের করে ফেলতে পারবো। ডাব্লিউ মানটা দিয়ে নিকেল কতটুকু জমা হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। এখন যতটুকু নিকেল জমা হচ্ছে তার ভর কত, তার মোল সংখ্যা কত। সো যতটুকু নিকেল জমা হচ্ছে তার মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এটা হচ্ছে যতটুকু নিকেল জমা হচ্ছে ডাব্লিউ, সেটা ইউজ করে নিকেলের এম, নিকেলের মোল সংখ্যা। মোল সংখ্যা বের করার পরে এই নিকেলটুকের ঘনমাত্রা আমি বের করতে পারবো এস ইজ ইকুয়াল টু এন ইন্টু ভি। এস ইজ ইকুয়াল টু এন ইন্টু ভি। দেখো প্রথমে নিকেলের ভর বের করলাম, ওই ভরটা ব্যবহার করে আমি নিকেলের মোল সংখ্যা বের করলাম। আচ্ছা মোল সংখ্যা বের করা লাগে না, আমি এখান থেকে এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি করে আমি একবারে ঘনমাত্রা পেয়ে যেতে পারবো, যে ঘনমাত্রা কতটুকু কমে যাবে। এটা কত কি ঘনমাত্রা, কতটুকু কমে যাবে, কারণ এই নিকেল যতটুকু জমা হয়েছে সে কিন্তু দ্রবণ থেকে চলে গেছে, মানে এই ঘনমাত্রা হচ্ছে কতটুকু কমে যাবে। তারপর ইনিশিয়াল ঘনমাত্রা ছিল 1 মোলার, তার থেকে এটা বিয়োগ করে দিলেই অতএব অ্যান্সার হবে কত, অ্যান্সার হচ্ছে 1 মোলার মাইনাস এই যে এস এর ভ্যালুটা পাইছো এত মোলার। এতটুকু আমার বলছে কতটুকু পরিবর্তন হবে, এটা হচ্ছে আমার পরিবর্তন হবে এতটুকু। ম্যাথটা আমি করে দিচ্ছি না, প্রসেসটা বলে দিচ্ছি। কেউ কোশ্চেন করার আগে আমি আবার বলে দিই। সো আমাকে বলছে নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে। সো ফার্স্টে আমি বের করছি নিকেল জমা হবে কতটুকু, আমি বের করছি নিকেল জমা হবে কতটুকু। ওই জমা হওয়া ভর থেকে ওই নিকেলের ঘনমাত্রাটুকু বের করে ফেলছি যে এতটুকু নিকেলের ঘনমাত্রা দ্রবণ থেকে চলে গেছে। সো ইনিশিয়াল ছিল 1 মোলার, তাহলে এখন কত হবে, যতটুকু কমে গেছে ওটুকু বিয়োগ করলে আমাদের নিকেলের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে এটা আমরা বের করে ফেলতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলে ফেলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলে ফেলো। আচ্ছা কোশ্চেন নাই, সবাই বুঝতে পেরেছো আশা করি। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, 2 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে, যদি আমি নিরপেক্ষ তড়িৎদ্বার ব্যবহার না করে আমি যদি নিকেলের তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হবে। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি চেঞ্জ হবে। প্রথম কোশ্চেনের সাথে দ্বিতীয় কোশ্চেনের পার্থক্য হচ্ছে প্রথমবার আমি নিরপেক্ষ তড়িৎদ্বার ব্যবহার করছিলাম আর এইবার আমি নিকেলের তড়িৎদ্বার ব্যবহার করছি। তার মানে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে আর ঘনমাত্রা পরিবর্তন ইজ ইকুয়াল টু 0। তার মানে ঘনমাত্রার পরিবর্তন হবে না, মানে ইনিশিয়ালি যে 1 মোলার ঘনমাত্রা ছিল এখন আমার ঘনমাত্রা 1 মোলারই থাকবে। এখন আমাদেরকে বুঝতে হবে কেন ঘনমাত্রা পরিবর্তন হবে না, কেন আমার ঘনমাত্রা পরিবর্তন ইজ ইকুয়াল টু 0। কারণ মেইন কথা হচ্ছে এটা, আমি নিকেলের তড়িৎদ্বার ব্যবহার করছি। নিকেলের তড়িৎদ্বার ব্যবহার করলে আমার সুবিধা কি অসুবিধা কি, আমার তো এখানে ঘনমাত্রা কেন কমতেছে, কারণ আমার দ্রবণ থেকে নিকেল চলে যাচ্ছে, আমার দ্রবণ থেকে নিকেল চলে যে ক্যাথোডে চলে যাচ্ছে, রাইট। কিন্তু আমার তড়িৎদ্বার যদি নিকেলের হয় তাহলে আমার অ্যানোডটাও নিকেলের তৈরি, আর আমরা কি জানি অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। সো অ্যানোড থেকেও কিন্তু যতটুকু নিকেল ওইদিকে চলে যাবে অ্যানোড থেকে ততটুকু নিকেল আবার দ্রবণে চলে আসবে। কথা বুঝতে পারতেছো, আমার কিন্তু তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ধাতু জমা হয় এবং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। ক্লিয়ার। আচ্ছা তাহলে নিকেলের ঘনমাত্রা কমছে কেন, কারণ দ্রবণ থেকে নিকেল চলে যাচ্ছে, নিকেলের ভর কমে যাচ্ছে বলে নিকেলের ঘনমাত্রা কমে যাচ্ছে। আর যদি আমার অ্যানোডটাও নিকেলের তৈরি হয় এগুলো রিটেনে থাকবে। আমার অ্যানোডটাও আমি বলতেছি, আমি আমি আবার বলতেছি, আমার যদি অ্যানোডটাও নিকেলের তৈরি হয় আমার মেইন কনসেপ্ট কি ছিল, আমার মেইন কনসেপ্ট কি ছিল, নিকেলের ঘনমাত্রা কেন কমতেছে, কারণ নিকেল দ্রবণ থেকে চলে যাচ্ছে ক্যাথোডে, দ্রবণে নিকেলের ভর কমে যাচ্ছে, ভর কমলে ঘনমাত্রা কমবেই। কিন্তু যদি আমার অ্যানোডটাও নিকেলের তৈরি হয় আমার যতটুকু নিকেল আয়ন দ্রবণ থেকে চলে যাচ্ছে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে ততটুকু নিকেল আয়নই আমার দ্রবণে আবার সেই সাপ্লাই দিবে। তার মানে দ্রবণে নিকেলের পরিমাণ আনচেঞ্জ থাকবে। যদি রিটার্ন আসে তাহলে লজিক কি, দ্রবণে এই একটা লাইনে লজিক দিতে হবে, দ্রবণে নিকেল প্লাস আয়নের পরিমাণ আনচেঞ্জড, দ্রবণে নিকেল প্লাস আয়নের পরিমাণ আনচেঞ্জ, তার মানে দ্রবণে নিকেল প্লাস আয়নের ঘনমাত্রা চেঞ্জ হবে না। সো নিকেল তড়িৎদ্বার ব্যবহার করলে আমার ঘনমাত্রা পরিবর্তন হবে 0। তোমাকে এই ম্যাথটাই যদি নিকেল তড়িৎদ্বার দিয়ে দেয় অনেক কষ্ট করে ম্যাথ করবা সে কোনো মার্ক পাবা না, আর সে যে কেউ যদি এক লাইন লেখো সে ফুল মার্ক পেয়ে যাবা। সো ম্যাথ দেখেই অ্যান্সারে ঝামেলা পড়া যাবে না, খুব ভালো মতো বুঝে বুঝে করতে হবে। যেমন তড়িৎদ্বারটা কিসে দিচ্ছে, আমার দ্রবণ যার আছে তড়িৎদ্বার যদি তাই শর্টকাটে কি মনে রাখবো, আমার দ্রবণের যে ক্যাটায়নটি আছে আমার তড়িৎদ্বার যদি সেই ধাতুর তৈরি হয় তাহলে আমার দ্রবণের ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। মনে থাকবে সবার, সবার মনে থাকবে। কারো কি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা মুছে দিলাম, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। ওকে এবার আসি ইলেকট্রোপ্লেটিং।
ইলেকট্রোপ্লেটিং কনসেপ্ট একটা দিই, ইলেকট্রোপ্লেটিং একটা কনসেপ্ট দিই। মনে করো আমি একটা ধাতুকে ইলেকট্রোপ্লেটিং করব, আয়তাকার ঘনবস্তুকে। সো তাকে আমি ক্যাথোডে রাখলাম, কারণ ক্যাথোডে অলওয়েজ ধাতু জমা হয়। আচ্ছা, মনে করো এটা একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রকে আমি ইলেকট্রোপ্লেটিং করতে চাই। ইলেকট্রোপ্লেটিং মানে একটা ধাতুর উপরে আরেকটা ধাতুটা আবরণ দিতে চাই। মানে যেমন ধরো ঘড়িতে যাতে যাতে মরিচা না পড়ে, তারপর আয়রনে আবরণ দেওয়া লাগতে পারে, বা অন্য কোনো ধাতুটা আবরণ দেওয়া হতে পারে। মনে করো এটা হচ্ছে সেই ধাতু, মনে করো নিকেলের আবরণ দিব কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপর নিকেলের আবরণ দিব, এবং এই বস্তুটার এই পৃষ্ঠের উপর আমি আবরণ দিতে চাই। তো সম্পূর্ণ ডুবাই দিলেই ভালো হবে, তাহলে সম্পূর্ণ আবরণ পড়ে যাবে। মনে করো, আচ্ছা এটা সম্পূর্ণ ডুবাই দিলে না, কারণ পুরোটা যদি আবরণ দিতে চাই তাকে দ্রবণের মধ্যে থাকতে হবে। আচ্ছা, মনে কর যেটুকু অংশে আমি আবরণ দিতে চাই, তার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, মানে তার ক্ষেত্রফল হচ্ছে এ বি। মানে এ বি ক্ষেত্রের উপরে, মানে এক পাশে, বোথ সাইড চিন্তা করার দরকার নেই, এক পাশে আমি ক্ষেত্রফল আবরণ দিতে চাই। এবং আমি যে বস্তু আবরণ দিতে চাই, আমি চাই তার উপর ডি পুরুত্বের, ওই এ বি ক্ষেত্রের উপর ডি পুরুত্বের, ডি পুরুত্বের না, মনে করো সি পুরুত্ব, সি পুরুত্বের নিকেল আবরণ দিতে চাই। মানে আমার কাছে একটা ক্ষেত্র আছে, মনে করো আমার কাছে একটা ক্ষেত্র আছে, মনে করো এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল আমি আবরণ দিতে চাই। এর দৈর্ঘ্য হচ্ছে এ, খেয়াল করো, দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, এইটুক ক্ষেত্রফল হচ্ছে এ বি। তার উপরে আমি একটা সামান্য পুরুত্বের একটা লেয়ার বা একটা আবরণ দিতে চাই। তাহলে আমার যতটুকু নিকেল লাগবে তার আয়তন কত? আমার যতটুকু নিকেল লাগবে তার আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর সি পুরুত্বের একটা নিকেল প্রলেপ দিই, তাহলে আমার যতটুকু নিকেল লাগবে তার আয়তন কত? তার আয়তন হচ্ছে এবিসি। দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে এবি, আর পুরুত্ব হচ্ছে সি, এবিসি। হ্যাঁ এবিসি, এবিসি হবে। তাহলে ভর কত হবে? যেই নিকেলটুকু লাগবে তার ভর কত হবে? আমরা জানি ভর ইজ ইকুয়াল টু আয়তন গুণ ঘনত্ব। ভর ইজ ইকুয়াল টু আয়তন গুণ ঘনত্ব। মনে করো আমি তোমাকে বলেছিলাম নিকেলের ঘনত্ব হচ্ছে ডি, নিকেলের ঘনত্ব হচ্ছে ডি। তাহলে আমরা তো পেয়ে গেলাম আয়তন মানে এবিসি আর ঘনত্ব মানে হচ্ছে ডি। তাহলে আমার যতটুকু নিকেল জমা হবে তার ভর হচ্ছে এবিসিডি। জাস্ট এই কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে, যে আমাকে একটা ক্ষেত্র দিবে, বলবে এই ক্ষেত্রের উপর আমি কোনো একটা কিছু প্রলেপ দিতে চাই, এবং যে প্রলেপ দিতে চাই তার পুরুত্ব কতটুকু পুরো প্রলেপ তুমি দিতে চাও, 1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, 0.001 মিলিমিটার, খুব সামান্য পুরুত্ব হবে। এবং অবশ্যই তার পুরুত্ব দেওয়া থাকতে, ঘনত্ব দেওয়া থাকতে হবে, ঘনত্ব। তাহলে তার ভর কত হবে? এবিসিডি। এবিসিডি মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব গুণ ঘনত্ব, যার প্রলেপ দিচ্ছ তার ঘনত্ব। তাহলে আমার ফর্মুলা কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই ইএফ। সো জাস্ট আমরা এভাবে মনে রাখবো যে এবিসিডি, এভাবে মনে রাখাটা ইজিয়ার, এবিসিডি ইজ ইকুয়াল টু এমআইটি বাই ইএফ, দ্যাটস ইট। এই ম্যাথ থেকে কনসেপ্ট হচ্ছে এটা। ম্যাথ আমি যাই দিই না কেন তুমি পারবা। কনসেপ্টটা বুঝছো কিনা? কনসেপ্টটা বুঝছো কিনা? এবিসিডি ইজ ইকুয়াল টু এমআইটি বাই ইএফ। সূত্র মুখস্থ করা দরকার নেই, কনসেপ্টটা বুঝতেই হবে যে আমার এখানে ভর মানে আমি কি ইউজ করছি? ভর মানে ফার্স্টে আয়তন কেন পাইছি? ফার্স্টে ক্ষেত্রফল, তার সাথে আমি যে নিকেলটা দিচ্ছি তার পুরুত্ব গুণ করছি, ক্ষেত্রফলের সাথে পুরুত্ব গুণ করছি। আচ্ছা, তারিন জান্নাত বলছে ভাই আবার বলেন। দেখো সিনারিটা খুবই সিম্পল। আমার কাছে এ বি ক্ষেত্রফলের, এ দৈর্ঘ্য বি প্রস্থ একটা প্লেন, একটা বস্তু আছে যার ক্ষেত্রফল হচ্ছে এ দৈর্ঘ্য এ প্রস্থ বি। এর উপর আমি নিকেল ধাতুর প্রলেপ দিতে চাই, যার পুরুত্ব হবে হচ্ছে সি, এবং নিকেলের মনে করো ঘনত্ব দেওয়া আছে, নিকেলের ঘনত্ব ডি দেওয়া আছে। তাহলে আই বা টি কিছুটা বের করতে বলবে আর কি। সো দেখো আমার ফর্মুলা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই ইএফ। এম মানে নিকেল জমা হচ্ছে, নিকেলের এম আমি জানি, আইটি আমার দেওয়া থাকবে বা বের করতে বলবে। ই এর মান তো নিকেল হলে 2, অন্য কেউ হলে যা হবে তা, আর এফ মানে তো 96,500। তোমাকে আমার চ্যালেঞ্জ হচ্ছে ডাব্লিউ মানটা বের করা, আমার চ্যালেঞ্জ হচ্ছে ডাব্লিউ এর মানটা বের করা। সো ডাব্লিউ মানে ভর মানে কি? আয়তন গুণ ঘনত্ব। আমাদের সূত্র কি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। আচ্ছা, ভি মানে কি? আয়তন মানে কি? ক্ষেত্রফল গুণ পুরুত্ব। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এবি, পুরুত্ব কত? সি। তাহলে আয়তন কত? এবিসি। আর ঘনত্ব কত দেয়া থাকবে? ঘনত্ব কত? ডি। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এবিসিডি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এবিসিডি, এটাকে এবিসিডি সূত্র বলি আমরা মজা করে। এবিসিডি শেখাচ্ছি তোমাদেরকে। সো এবিসিডি শেখালেও এটা তোমাদের কাছে কঠিন লাগার কথা না, কারণ এবিসিডি আমরা সবাই পারি। সো এটা বুঝছো কিনা? হ্যাঁ, তারিন জানাত বলছো ক্লিয়ার। ওকে, তো এটা এখান থেকে ম্যাথ দিলে তো তোমরা পারবেই, তাই না? ম্যাথটা দিলাম না, ম্যাথ দেওয়া লাগবে, জাস্ট মানগুলো বসে দিতে হবে জাস্ট।
ম্যাথ আর করাচ্ছি না, ঠিক আছে নাকি? একটা ম্যাথ করে দিব। আচ্ছা একটা ম্যাথ দিই, একজন বলছে ভাই একটা ম্যাথ দেখা দেন। ওকে, মনে করো ম্যাথ টেস্ট কোশ্চেন ব্যাংক থেকে, আচ্ছা বানাই দিই। মনে করো তোমার কাছে 10 সেন্টিমিটার স্কোয়ার একটা পাত আছে। 10 সেন্টিমিটার পাতের উপর তুমি 0.001 মিলিমিটারের নিকেলের প্রলেপ দিতে চাও, আর নিকেলের ঘনমাত্রা রো অফ নিকেল ইজ ইকুয়াল টু 1.23 গ্রাম পার সিসি হলে 10 এম্পিয়ার কারেন্ট কতক্ষণ প্রবাহ করতে হবে? ম্যাথটা দ্রুত করে ফেলো তো, এটা আমি করাই দিব না, পারবা তোমরা সবাই। এটা তোমরা সবাই পারবা। কারো অ্যান্সার আসলে বলে ফেলো। অ্যান্সার আসলে বলে ফেলো। দেখো সূত্র তো আমরা একবার বলে ফেলি, ABCD ইজ ইকুয়াল টু MIT বাই EF। খুব সহজে হয়ে যাওয়া উচিত। আমার AB মানে ক্ষেত্রফল দেওয়া আছে 10 সেন্টিমিটার স্কোয়ার, আমি সবগুলোকে কিসে নিয়ে যাবো? মিটারে। তো সেন্টিমিটার স্কোয়ার থেকে কোশ্চেন 1.2 এর পরে কি 3 না 7? কোশ্চেন 1.2, ও এটা 3, এটা তো আমি আন্দাজ দিচ্ছি, 3 দাও, 3 দিয়ে কাজ করো। AB সি কত? সি মানে হচ্ছে 0.001 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু পুরুত্ব ঘনমাত্রা কত? 101.23 গ্রাম পার সিসি। তাহলে এটাকে কি করতে পারি? 1.23 গ্রামকে আমি কেজিতে নিব, আর সিসি মানে 10 টু দি পাওয়ার -6। এম মানে নিকেল মানে 58.5। আই কত? আই দিনই 10। পি আমাকে বের করতে হবে, ই এর মান 2 ইন্টু 96,500। সেখান থেকে জাস্ট টি এর মানটা বের করতে হবে, ক্যালকুলেশনটা বড় হলো, ম্যাথটা সোজা। ক্যালকুলেশন বড় হলো, ম্যাথটা খুব একটা টাফ না। পারা যাবে? 0.4 সেকেন্ড, একজন বলছে 0.4 সেকেন্ড। সোজা ক্যালকুলেশনটা করে নিও। আমি আরেকটা ম্যাথ দেখাই, তারপর আমি তড়িৎ রাসায়নিক কোর্সে চলে যাবো। এখানেও ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং, 3 ধরনের ম্যাথ আছে মাত্র, ওটা দেখালেই হয়ে যাবে। দেখো এই চ্যাপ্টারে কিন্তু ম্যাথের সংখ্যা বেশি না, বাট তোমাদেরকে ডিফারেন্ট টাইপের ম্যাথের সাথে দেখা দিচ্ছি যাতে তোমরা পরীক্ষা হলে ভালো করতে পারো। এখন মাঝে মধ্যে ম্যাথ আসে যে অ্যাম্পিয়ারের ভুল বের করো, অ্যাম্পিয়ার কেন বললাম, অ্যামিটারের ভুলের পার্সেন্টেজ বের করতে বলবে আমাদেরকে মাঝে মধ্যে। মানে কি দেখে মতো, ভাই এখানে অ্যামিটার করতে আসলো, আমি তো ফিজিক্স আর কেমিস্ট্রি করতেছি, অ্যামিটার কেমনে আসলো? দেখো মনে করো আমি তোমাদের কোশ্চেন দিলাম এরকম, তোমার কাছে একটি কপারের দ্রবণ আছে, লেটস সে কপার সালফেট বা কপার ক্লোরাইড, কিউপ্রিক ইক Cu2+ দ্রবণ আছে। আচ্ছা এখানে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে মনে একটা অ্যামিটার আছে, অ্যামিটার দিয়ে কি মাপতেছি? কারেন্টের ফ্লোটা মাপছি। হ্যাঁ, অ্যামিটার দিয়ে কারেন্টের ফ্লোটা মাপছি। আচ্ছা আমি তোমাকে বললাম আমি কারেন্টের ফ্লো পাইলাম, I is equal to পাইলাম 0.52 অ্যাম্পিয়ার, I is equal to পাইলাম 0.5 অ্যাম্পিয়ার, এবং এর ফলে 0.637 গ্রাম কপার জমা হতে
কপার জমা হতে 1 আওয়ার লাগলো, কপার জমা হতে 1 আওয়ার লাগলো। আমার কোশ্চেন হচ্ছে অ্যামিটারের ভুলের পার্সেন্টেজ বের করো। অ্যামিটারের ভুলের পার্সেন্টেজ বের করো। কতটুকু ভুল আছে ওরা বলতে চাচ্ছে আমি যে অ্যামিটারটা দিয়ে তড়িৎ মাপছি, আমরা তো প্রত্যেকটা মানুষ তড়িৎ বলি যে এত তড়িৎ ইউজ করছি, এই করছি সেই করছি, তড়িৎ তো আমরা একটা পার্সেন্টেজ তড়িৎ ইউজ করি, এটা তড়িৎ মাপি আমরা, তার মানে আমরা তো একটা অ্যামিটারে তড়িৎ মাপি। তো আমি বলছি যে আমার 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 এই অ্যামিটার মতে আমি 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ ব্যবহার করছি, এর ফলে আমার 0.637 গ্রাম কপার জমা হতে 1 ঘন্টা লেগে গেছে। আচ্ছা, তাহলে অ্যামিটারে ভুলের পার্সেন্টেজ বের করতে আমার নিশ্চয়ই অ্যামিটারে ভুল আছে। তাহলে আচ্ছা, তাহলে আমি আগে বের করি যে আমার হিসাব মতে আই কত আসে। আমার হিসাব মতে আই কত আসে, আমার আই যদি এর সমান আসে তাহলে অ্যামিটারে ভুল নাই। আমার আই যদি এর ডিফারেন্ট আসে তাহলে অ্যামিটারে ভুল আছে। তাহলে আমার ফর্মুলাটা ইউজ করে ফেলি আমি, W is equal to AMIT by EF, W 63.5 is equal to M মানে 0.637 কিন্তু আই আমি বের করতে চাই, টি হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ই হচ্ছে 2, এফ হচ্ছে 96,500। এখান থেকে আমাকে কেউ বলতো আই এর মানটা কত আসে, এখান থেকে আমাকে বলতো আই এর মানটা কত আসে। ভাইয়া লেখা বোঝা যায় না, আমি এখানে কি লিখছি, আই ইজ ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার, 0.637 গ্রাম কপার জমা হতে 1 আওয়ার 1 ঘন্টা লাগলো। অ্যামিটারের ভুলের পার্সেন্টেজ বের করো। তাহলে এখানে W is equal to MIT by NF, W জায়গায় বসেছি 63.5, M এর জায়গায় বসেছি 0.637, I বসেছি 3600 বসেছি, আর এখানে লিখছি 2 × 96,500। এখান থেকে আমাকে কেউ বলো I এর মানটা কত আসবে, I এর মানটা কত আসবে। এত বেশি, I এর মানটা কি এত বেশি আসবে? আচ্ছা, আমি একটু ভুল লিখছি না, আমি ভুল লিখছি না। W জায়গায় লিখবো 0.637, W জায়গায় লিখবো 0.637, আর আণবিক ভরের জায়গায় লিখবো 637, আর এখানে লিখবো 63.5। আমি কিন্তু পারমাণবিক ভরের জায়গায় W মান বসাইছি, W জায়গায় পারমাণবিক ভর বসাইছি। আচ্ছা, তাহলে কত আসছে 0.537, আমার আই এর মান আসছে 0.537 অ্যাম্পিয়ার। আমি প্রথমে একটু ভুল করে ফেলছিলাম, কিন্তু W জায়গায় M বসাইছিলাম, M এর জায়গায় W বসাইছিলাম। এই ভুল কিন্তু তোমরা করলে হবে না, আমি ভুল করলে কিন্তু পার পেয়ে যাবো, আমাকে পরীক্ষা দিতে হচ্ছে না, কিন্তু তোমরা ভুল করলে কিন্তু পার পাবা না। তো এই ভুলগুলো আমি করছি, সমস্যা নেই, তুমি না করলেই হচ্ছে। ঠিক আছে, আমি আমি আমার ভুলটা খেয়াল করছো তো, আমি W জায়গায় M বসাইছি, M এর জায়গায় W বসাইছি। সো তোমরা এই ভুলটা করার চেষ্টা করবে না, মানে ডাটাগুলো ঠিক মতো বসাবা। তাহলে দেখো আমার অ্যামিটার আমার রিডিং দিচ্ছে হচ্ছে 0.5, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি অ্যাম্পিয়ারের রিডিং ভ্যালু কত পাইছি 0.537। তাহলে ভুলের পার্সেন্টেজ কত? তাহলে ভুলের পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 0.537 মাইনাস 0.5 ডিভাইড বাই 0.537 ইন্টু 100%। এই হচ্ছে আমার ভুলের পার্সেন্টেজ। আসলে বুঝতে পারছো? ইজি ম্যাথ একদম। সো এই ধরনের ম্যাথ ধরো কোনো ম্যাথ একটু ঘুরায় দেয়, ভয় পাওয়ার কিছু নেই, একটু চিন্তা করলেই তোমরা যে কোনো ম্যাথ করতে পারবা, একটু চিন্তা করলেই তোমরা যে কোনো ম্যাথ করতে পারবা। ওকে, কার কোনো কোশ্চেন আছে আর? এটা বুঝতে কার কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আচ্ছা, এবার আমরা আসি তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মূল পার্থক্য কোথায়? তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা তড়িৎ শক্তি দিব, আর ব্যাটারির ফলে তড়িৎ শক্তি দিচ্ছি, তড়িৎ শক্তি দেওয়ার ফলে সেটা কনভার্ট হচ্ছে রাসায়নিক শক্তিতে। আমার তড়িৎ শক্তি দিচ্ছি, ওই তড়িৎ শক্তিটা কনভার্ট হচ্ছে রাসায়নিক শক্তিতে। আর এখানে হচ্ছে উল্টা কথাটা হবে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে বা গ্যালভানিক সেলে
আমি রাসায়নিক শক্তি আমার প্রথমে ইউজ করা হবে, মানে রিয়াকশন হবে। রাসায়নিক শক্তি মানে কি? রিয়াকশন হবে, তার ফলে ইলেকট্রনের ফ্লো হবে। ইলেকট্রনের ফ্লো মানে বেসিক্যালি তড়িৎ উৎপন্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন পার্থক্য। তো তড়িৎ রাসায়নিক কোষের ব্যাপারটা কি হয়? তড়িৎ রাসায়নিক কোষে একটা পাত্র নেওয়া হয়, তা সেখানে একটা সেপারেশন দেওয়া থাকে, এটাকে বলা হচ্ছে চীনামাটির পাত্র, এবং এখানে একটা চীনামাটির লেয়ার দিয়ে তাদেরকে সেপারেট করা হয়, এবং দুই পাশে এতে এমন কিছু ছিদ্র থাকে যার ফলে আয়ন যাতে পাস করতে পারে। দুটো সলিউশন নেওয়া হয়, এবং এখানে অলওয়েজ মাথায় রাখতে হবে দুটো সলিউশনের হাইট সেম হওয়া ফিক্স, বাধ্যতামূলক। এই দুটো সলিউশন হাইট কম বেশি হতে পারবে না। বাম পাশের সলিউশনের হাইট যা, ডান পাশের সলিউশনের হাইটও তা। এবং আদর্শ অবস্থায় দুটো সলিউশনের ঘনমাত্রাও সেম, এবং সেটা 1 মোলার। 1 মোলার না হলেও হবে, বাট ঘনমাত্রা সেম হতে হবে, এটা ম্যান্ডেটরি। আদর্শ অবস্থায় দুটো সলিউশনের ঘনমাত্রা সেম। যদি ঘনমাত্রা সেম না হয়, তাহলে আমি এই যে কোষের বিভব সেটা আমি সরাসরি বের করতে পারবো না। তখন আমাদের আগে শুধু হচ্ছে নার্স সমীকরণ, যেটা তোমরা জানো, যদি ঘনমাত্রা সেম না হয় তাহলে আমরা নার্স সমীকরণ ব্যবহার করি, কিন্তু আদর্শ অবস্থায় আমাদের ঘনমাত্রা সেম। আচ্ছা, মনে করো এখানে জিঙ্কের একটা সলিউশন আছে, জিঙ্কের যে কোনো সলিউশন, এবং সেখানে আমার একটা তড়িৎ দেওয়া আছে, সেটাও জিঙ্কের তৈরি। আর ডান পাশে মনে করো কপারের সলিউশন আছে, করছি, ওইখানে আমি একটা গ্যালভানোমিটার লাগাই দিছি, যদি তড়িৎ উৎপন্ন হয় তাহলে আমি যাতে টের পাই। ক্লিয়ার? আচ্ছা, নরমালি জিঙ্কের সলিউশন নিলে জিঙ্কের তড়িৎদ্বার নিব, কপারের সলিউশন নিলে কপারের তড়িৎদ্বার দিব। আচ্ছা, এখানে এমন একজন আছে যার শক্তিদার সিরিজে একজনের অবস্থান আরেকজনের উপরে। এমন একজন আছে শক্তিদার সিরিজে যার অবস্থান আরেকজনের উপরে। তো আমাদের যদি সিরিজটা আবার কি জানি ছিল, কে না কে ম্যাগাবেলো যেন ফিরে পাবে হায়। এই এখানে দেখো জিঙ্কের নিচে কিন্তু কপার, জিঙ্কের নিচে কিন্তু কপার, রাইট? জিঙ্কের নিচে কিন্তু কপার। সো এখানে যেটা হবে, সেখানে জিঙ্ক কিন্তু বেশি সক্রিয়, জিঙ্ক ধাতু আকারে কাজ করবে। আমি কথা আবার বলি, জিঙ্ক যেহেতু কপারের উপরে, এবার জিঙ্ক ধাতু আকারে বেশি সক্রিয়, তার মানে জিঙ্ক কি করবে? জিঙ্ক ধাতু আকারে কাজ করবে। ধাতুর কাজ কি বলতো? ধাতুর কাজ কিন্তু বিজারকের কাজ, তার মানে ধাতু বিজারক আকারে কাজ করে, এবং তার মানে সে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ নেয়। কথাটা আবার বলি, জিঙ্ক সক্রিয়তা সিরিজে যেহেতু জিঙ্কের অবস্থান কপারের উপরে, জিঙ্ক অধিক সক্রিয় ধাতু, এটা আমরা সবাই বুঝি। আচ্ছা, জিঙ্ক অধিক সক্রিয় ধাতু মানে কি? ধাতুর কাজ কি? যে বেশি সক্রিয় ধাতু সে হচ্ছে তত বেশি সবল বিজারক। তার মানে আমি অলরেডি একটা জিনিস ক্লিয়ার করে ফেলছি, জিঙ্ক এখানে বিজারক হিসেবে কাজ করবে, কপার এখানে জারক হিসেবে কাজ করবে। আস্তে আস্তে আগে, আচ্ছা, বিজারক কোন বিক্রিয়ায় অংশগ্রহণ নেয়? জারণাত্ম বিক্রিয়ায় নাকি বিজারণাত্ম বিক্রিয়ায়? অ্যান্সার ইজ বিজারক অংশ নেয় জারণাত্ম বিক্রিয়ায়, জারক অংশ নেয় বিজারণাত্ম বিক্রিয়ায়। তার মানে জিঙ্ক যেই তড়িৎদ্বারে আছে সেখানে জারণ হবে, কপার যে তড়িৎদ্বারে আছে সেখানে বিজারণ হবে। বুঝতে পারছো সবাই? আমরা কিন্তু এখানে জারণ বিজারণ, জারক বিজারক, অ্যানোড ক্যাথোড একদম ভুলাই ফেলি। সবচেয়ে হেল্প করবে তোমার ওই ধাতু সক্রিয়তা সিরিজ। আমি আবার শুরু থেকে বলি, কথাটা এভাবে তোমরা চিন্তা না করে অনেক কঠিন ভাবে চিন্তা করে ফেলো অনেকে। স্টেপ বাই স্টেপ আগাও। জিঙ্ক উপরে, কপার নিচে। ক্লাস আর কতক্ষণ হবে ভাইয়া? যতক্ষণ শেষ করতে যতক্ষণ লাগে ততক্ষণ হবে ভাইয়া, বলা যাচ্ছে না। সিলেবাস শেষ করতে যতক্ষণ লাগে। যদিও চ্যাপ্টার 5 আমি তোমাদেরকেই পড়তে বলবো, চ্যাপ্টার 5 আমি কিছু পড়াবো না, কারণ ওখানে কোনো ম্যাথ নাই। ওইগুলো তোমাদের পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলতে হবে, কারণ ওখানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সার উৎপন্ন, সিমেন্ট উৎপন্ন করার মূলনীতি, সার উৎপাদনের মূলনীতি, ইউরিয়া উৎপাদনের মূলনীতি, সব এগুলো তোমার নিজেরা পড়ে ফেলতে হবে তোমাদেরকে। আচ্ছা, তো যে উপরে আছে সে ধাতু, যে ধাতু সে বিজারক। তাহলে সকালে নাস্তা করিনি, ক্ষুধা লেগেছে ভাইয়া, কর্মমুখী, কর্মমুখী রসায়ন। ওকে, আমার নেক্সট ক্লাস আছে পরে, আমার নেক্সট ক্লাসে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আজকে ভার্সিটি ব্যাচ একটাই আমার। হ্যাঁ, এরপরে ইমিডিয়েট পরে আমার একটা ক্লাস আছে অর্থনীতি, না তো কর্মমুখী রসায়ন। ওকে, কর্মমুখী রসায়ন, ওই তো সিমেন্ট সার ওগুলো। আচ্ছা আচ্ছা, চ্যাপ্টার 5 আগে হয়েছিল। ওকে ওকে ওকে, কর্মমুখী রসায়ন নট অর্থনৈতিক, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সো আমার এরপরে ব্যাচটা কিন্তু ইয়ার ব্যাচ না, ভার্সিটি ব্যাচ না, এরপরটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচ আজকে। যাই হোক, যেটা বলতেছিলাম, যে উপর আছে সে হচ্ছে বিজারক, আর যে নিচে আছে সে হচ্ছে জারক। আমি হচ্ছে 2টা 5-এর নাম উল্টা ফেলেছিলাম আর কি, নাথিং এলস। আচ্ছা, যে বিজারক তার হবে হচ্ছে জারণ, আর যে জারক তার হবে হচ্ছে বিজারণ। তার মানে জিঙ্ক যে তড়িৎদ্বারে আছে সেখানে হবে হচ্ছে জারণ বিভব। আর আমরা একটু আগে শিখছি জারণ হয় কোথায়? অ্যানোডে। তার মানে এটা হচ্ছে আমার অ্যানোড তড়িৎদ্বার। কোন রিঅ্যাকশন করার আগে আমি অ্যানোডটা চিনে ফেলতেছি। কিভাবে? আমরা জানি, আগের থেকে জানি অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। জিঙ্ক উপরে, জিঙ্ক ধাতু, ধাতু মানে বিজারক, বিজারক মানে জারণ, জারণ হবে। কপার নিচে, তার মানে সে জারক আকারে ব্যবহার হবে, জারক মানে তার বিজারণ হবে। আর যেখানে যে জিঙ্কের যেহেতু জারণ হচ্ছে, এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড।
তার মানে এখানে অ্যানোড হবে, এখানে হচ্ছে ক্যাথোড হবে। কারণ এই বিজারণটা হচ্ছে জারণ বিভব, এখানে হচ্ছে জারণ বিভব থাকবে, এখানে হচ্ছে বিজারণ বিভব থাকবে। আচ্ছা, তাহলে অ্যানোডের বিক্রিয়াটা কেমন হবে? অ্যানোডের বিক্রিয়াটা কেমন হবে? অ্যানোডের বিক্রিয়া পদার্থ কে? অ্যানোডের বিক্রিয়া পদার্থ হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে কি আকারে কাজ করবে? বিজারক। বিজারকের কাজ কি? বিজারকের কাজ হচ্ছে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করা। জারণ বিক্রিয়া মানে কি? যেখানে জারণ সংখ্যা বাড়ে সেটা জারণ। আমি আগে বলছি, জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। জারণ সংখ্যা যদি বাড়াতে হয় তাহলে জিঙ্ক করবে কি? ও দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে জিঙ্ক দেখো 0 থেকে 2+ গেল, তার মানে জারণ সংখ্যা বাড়লো, তার মানে অ্যানোডে কি হলো? অ্যানোডে তাহলে জারণ হলো। তাহলে ক্যাথোড, ক্যাথোডে কি হবে? ক্যাথোডে বিজারণ। জারণ সংখ্যা বাড়লে যদি জারণ হয় তাহলে বিজারণ মানে কি? জারণ সংখ্যা কমে যাবে। তাহলে এখানে Cu2+, জারণটা +2 আছে, ও দুটো ইলেকট্রন গ্রহণ করে, কপারে পরিণত হয়ে যাবে। তাহলে সেখানে এটা কি হয়ে গেল? এটা বিজারণ বিক্রিয়া হয়ে গেল। সো আলটিমেটলি আমার কোষ বিক্রিয়াটা কত হচ্ছে? জিঙ্ক প্লাস Cu2+, এখান থেকে হবে হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। দেখো বোঝা যায় কিনা? একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো ম্যাথ দিলে তুমি পারবা। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো ম্যাথ দিলে তুমি পারবা। তাহলে অ্যানোডে যে বিভবটা হচ্ছে, এই বিভবটা হচ্ছে জারণ বিভব। অ্যানোডে যে বিভবটা হচ্ছে, এই বিভবটা হচ্ছে জারণ বিভব। ক্যাথোডে যে বিভবটা হচ্ছে, সেই বিভবটা হচ্ছে বিজারণ বিভব। তাহলে আমরা যদি এই কোষের ইএমএফ, তড়িৎচালক শক্তি বা ইনট সেল বের করতে বলে, আমার যদি এই কোষের ইএমএফ, এটাকে ইনট সেল বলতে পারে, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে পারে, বা তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বলও বলতে পারে। তড়িৎচালক না, বা এটা লিখলে তড়িৎচালক, এটাকে তড়িৎচালক বলও বলতে পারে। ওকে, সো এটা বের করার সূত্র কি? দেখো কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে? জারণ হচ্ছে, তাহলে আমি অ্যানোডের কি নিব? জারণ বিভব নিব। ক্যাথোডে কি হচ্ছে? বিজারণ হচ্ছে, তাহলে ক্যাথোডে কি নিব? বিজারণ বিভব নিব। তাহলে এটা ইজ ইকুয়াল টু অ্যানোডের জারণ, অ্যানোড এর জারণ বিভব জাবি প্লাস ক্যাথোড এর বিবি বা বিজারণ বিভব। অ্যানোডের জাবি প্লাস ক্যাথোডের বিবি, মনে থাকবে? অ্যানোডের জাবি প্লাস ক্যাথোডের বিবি, অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে অ্যানোডের জারণ হচ্ছে, তার জারণ বিভব কত? ই অফ অ্যানোডে কি হচ্ছে? জিঙ্ক থেকে কি হচ্ছে? জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে ই অফ জিঙ্ক টু জিঙ্ক 2+, এটাকে আমি বলেছি হবে ই অফ বিভব, ই মানে বিভব, বিভব অফ জিঙ্ক টু জিঙ্ক 2+ প্লাস ক্যাথোডে কি হচ্ছে? বিজারণ হচ্ছে, মানে কি Cu2+ থেকে Cu হচ্ছে, তাহলে ই অফ Cu2+ টু Cu। সো নরমালি এটা তো মুখস্থ ডাটা, যেটা ভ্যালু হচ্ছে 0.76, এটা ভ্যালু হচ্ছে 0.34, আলটিমেটলি হচ্ছে +1.1 ভোল্ট। তার মানে এই যে আমরা ড্যানিয়েল সেলটা বানালাম, এটা কি বলে? এটাই কিন্তু ড্যানিয়েল সেল। জিঙ্ক আর কপার দিয়ে যে সেলটা বানানো হয় সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। আর ইন জেনারেল এদেরকে বলা হচ্ছে গ্যালভানিক সেল। জিঙ্ক আর কপার দিয়ে যেটা বানানো হয় সেটাকে বলে ড্যানিয়েল সেল, ইন জেনারেল এগুলোকে বলা হচ্ছে গ্যালভানিক সেল। এটা হচ্ছে ড্যানিয়েল সেল এবং গ্যালভানিক সেলের মধ্যে পার্থক্য। সো এখান থেকে এইভাবে আমরা কোষটা ই সেল বের করতে পারি। সো আমাদের কিন্তু এটা সূত্র শেখা হয়ে গেছে, যে কোনো একটা কোষের আদর্শ অবস্থায় ই সেল হবে হচ্ছে অ্যানোডের জারণ বিভব, প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা ভাইয়া, মুখস্থ ডাটাগুলো কোশ্চেনে দেওয়া, হ্যাঁ মুখস্থ ডাটাগুলো কোশ্চেন দেওয়া থাকবে ফর শিওর। এটা মুখস্থ করতে যেও না, কার জারণ বিভব কত, কার বিজারণ বিভব কত, এগুলো মুখস্থ করতে যেও না, এটা মুখস্থ করা লাগবে না। কার জারণ বিভব কত, কার বিজারণ বিভব কত, এটা তোমাদের দেওয়া থাকবে। এই জিঙ্ক আর কপার তো সবচেয়ে পপুলার এক্সাম্পল, এটা আমার মুখস্থ হয়ে গেছে। আমার বিশ্বাস তোমাদের এটা মুখস্থ আছে যে 0.76 আর 0.34 যোগ করলে 1.1, এটা আমার মুখস্থ পড়তে হয়ে গেছে আসলে। কারণ এগুলো তো আমরাও ধরো তোমাদের মতো অবস্থা পড়ছি, এখন পড়াচ্ছি, সো এটা অনেকবার বলতে বলতে মুখস্থ হয়ে যায়। বাকিগুলো কিন্তু আবার নিজেরও মুখস্থ নেই, তোমাদেরও অযথা আনইম্পর্টেন্ট ডাটা মুখস্থ হওয়ার দরকার নেই। তাহলে এখানে একটা সমস্যা হয়, কে কে অ্যানোড, কে ক্যাথোড, কে অ্যানোড, কে ক্যাথোড আকারে কাজ করবে। মানে এখানে আমি তোমাকে বলে দিছি জিঙ্ক উপরে, জিঙ্ক আর কপার বলে দিছি, তার মানে বোঝা যাচ্ছে সক্রিয়তা সিরিজের যে উপরে থাকবে কে অ্যানোড, যে উপরে থাকবে সক্রিয়তা সিরিজে সে হচ্ছে অ্যানোড, আর কে ক্যাথোড, যে সক্রিয়তা সিরিজের নিচে থাকবে সে হচ্ছে ক্যাথোড। মনে থাকবে, যে উপরে সে হচ্ছে অ্যানোড, যে নিচে সে হচ্ছে ক্যাথোড। কিন্তু এইভাবে কিন্তু আমরা সবসময় করতে পারবো না, কারণ পরীক্ষা হলে এই আমাকে জিঙ্ক কপার বলে দিবে না, বলে দিবে এ এইটা, বি এইটা, তাহলে এদের নিয়ে যে সেলটা বানানো যায় তার ইএমএফ বের করো। তাহলে আমি কিভাবে করবো? মানে আমাকে যদি সক্রিয়তা যদি জিঙ্ক আর কপার বলে দেয় বা অন্য যে কেউ বলে দেয়, আমি সক্রিয়তা সিরিজ তাকে খুঁজে বের করে উপরটা অ্যানোড বলবো, নিচেরটাকে ক্যাথোড বলবো। কিন্তু যদি পরীক্ষা হলে জিঙ্ক কপার না বলে, যদি অন্য এ বি সি ডি দিয়ে দেয়, তাহলে আমি অ্যানোড কিভাবে চিনবো, ক্যাথোড কিভাবে চিনবো? তাহলে এই জন্য একটা কথা মনে রাখবো অলওয়েজ,
যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে অ্যানোড। একদম মুখস্থ কথা। কারণটা কি মুখস্থ কেন? অ্যানোডে জারণ হয়, মানে অ্যানোডে বিক্রিয়ক পদার্থ যে থাকবে তার জারণ বিভব বেশি থাকবে, এটা মনে রাখবা। যদি দুটো ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া থাকে, দুজনেরই জারণ বিভব বের করে নিবা। তাহলে যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড, বাকিটা ক্যাথোড। আজ থেকে এ পথে কখনো আর ভুল করো না ভাইয়া প্লিজ, এগুলো পরীক্ষা প্রচুর আসছে, এইখান থেকে এক মার্কও যেন মিস না যায়। যার জারণ বিভব বেশি সে অ্যানোড, বাকিটা ক্যাথোড। এগুলো তোমরা সবাই পারো, তারপরও অনেকেরই কিন্তু ভুল হয়ে যায়। পড়ালেখা করেও শেষ পর্যন্ত অনেকেই তাদের পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে পারে না। কারণটা কি? সে ইনাফ প্র্যাকটিস বাসায় করেনি। আজকে ক্লাসে দেখতেছে আরে এত সোজা, এত পরীক্ষা সব পারি, ইন্টারও পড়ে আসছি, পরীক্ষা হলে কোপাই দিব। কিন্তু ভাইয়া আমার ক্লাস করলেও কোপাতে পারবা না, ইন্টারে পড়ে থাকলেও কোপাইতে পারবা না। তুই বাসায় যতক্ষণ পর্যন্ত দিনে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পড়ালেখা না করতেছো, যতক্ষণ পর্যন্ত তুমি ইনস্ট্যান্টলি হার্ড ওয়ার্ক না করতেছো, ততক্ষণ পর্যন্ত তুমি চান্স পাওয়ার আশা দেখো না। বুঝছো? কষ্ট করতে হবে, কষ্ট না করলে কোনো লাভ নাই। এটা এর একটা উদাহরণ দেখাই দিই কিভাবে আমরা ইসেল বের করবো। মনে করো আমি তোমাকে বললাম ই অফ a2 plus 2a, e of a2 plus 2a is equal to minus 0.5 volt, e of b plus 2b is equal to 0.3 volt। তাহলে আমাকে কোশ্চেন বলছে এই দুটো দ্রবণ দিয়ে যদি আমি একটা ড্যানিয়েল গ্যালভানিক সেল বানাই, তাহলে ওই গ্যালভানিক সেলের ই সেল কত হবে, ওই গ্যালভানিক সেলের ইএমএফ কত হবে। সো ফার্স্ট অফ অল আমি তো আমার ই সেল ইজ ইকুয়াল টু কি, আমার ই সেল ইজ ইকুয়াল টু কি, অ্যানোডের জাবি, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডে বিবি, অ্যানোডে জাবি ক্যাথোডে বিবি, অ্যানোডের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে আমি যদি অ্যানোড আর ক্যাথোডই না চিনি, তাহলে আমি কার জারণ বিভব নিব, কার বিজারণ বিভব নিব? তো ফার্স্ট থিং ফার্স্ট, আমাকে অ্যানোড চিনতে হবে, আমাকে ক্যাথোড চিনতে হবে। আচ্ছা, একজন কিন্তু উত্তর বলে দিয়েছো জান্নাত, তার আগে আমি বাকিদের কাছে জিজ্ঞেস করছি, আমি উত্তর চাচ্ছি না, আমাকে বলো, যারা অ্যান্সার করছো তারা বাদে বাকিরা বলো, এখানে অ্যানোড কে ক্যাথোড কে, এখানে অ্যানোড কে ক্যাথোড কে, এ বি দিয়ে বলো, এ অ্যানোড নাকি বি অ্যানোড, এটা আমাকে জাস্ট কমেন্ট করে বল, তাহলেই আমার হবে, আর কিছু লাগবে না। বি অ্যানোড, বি কে অ্যানোড বানায় দিচ্ছ। আচ্ছা, এ অ্যানোড, আমি অনেক উত্তর পেয়েছি, একটা পাইছি এ, একটা পাইছি বি, আরো কিছু উত্তর চাই, আমি আরো কিছু উত্তর চাই। এ এ এ এ এ বি, আচ্ছা এত এত মিক্সড অ্যান্সার কেন? ম্যাক্সিমাম এ বলছো, স্টিল কিন্তু এক দুজন বি বলছো, তাই না? উত্তর হবে এ। দেখো আমি কি বলছি, যারা পারতেছো না তারা এখনো বুঝো নাই, খুব ভালো মতো খেয়াল করো, যারা বি বলছো ভালো মতো খেয়াল করো। যার জারণ বিভব বেশি সে অ্যানোড, বাকিটা ক্যাথোড। আচ্ছা, প্রথম কথা, আমার যে বিভব গুলো দিচ্ছি এটা কি জারণ বিভব ভাইয়া নাকি বিজারণ বিভব? দেখো তো, +2 থেকে কত হয়েছে, এটা 0 হয়েছে। জারণ সংখ্যা বাড়ছে না কমছে? জারণ সংখ্যা কমছে। আমি বলছি জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। দেখেন জারণ সংখ্যা কমলে কি জারণ না বিজারণ? এটা কিন্তু বিজারণ বিভব। জারণ সংখ্যা কমছে, বিজারণ বিভব। তাহলে তাহলে জারণ বিভব কত? ই অফ a2 প্লাস ইজ ইকুয়াল টু, এর উল্টাটা হবে জাস্ট 0.5 ভোল্ট। বুঝতে পারছো? তার মানে এটা জারণ বিভব হচ্ছে এটা। আর এটা কি? এটাও কিন্তু বিজারণ বিভব। দুজনেরই জারণ বিভব নিতে হবে। বি প্লাস টু বি, জারণ সংখ্যা কমছে, এটা জারণ বিভব না। তাহলে এটা জারণ বিভব কত হবে? ই অফ বি টু বি প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস 0.3 ভোল্ট। এই দেখো, এইবার আমার এটারও জারণ বিভব আছে, এটারও জারণ বিভব আছে। বুঝতে পারছো? এটাও জারণ বিভব আছে, এটাও জারণ বিভব আছে। এবার দেখো কার জারণ বিভব বেশি, কার জারণ বিভব কম। এর জারণ বিভব বেশি, বি এর জারণ বিভব কম। তার মানে এ হচ্ছে আমার অ্যানোড, বি হচ্ছে আমার ক্যাথোড। তাহলে আমার কি নিতে হবে? অ্যানোডের কি নিতে হবে? জারণ বিভব। তাহলে এই যে এ হচ্ছে অ্যানোড, তার জারণ বিভব নিতে হবে, তার মানে 0.5 প্লাস ক্যাথোডের বিজারণ বিভব নিতে হবে। ক্যাথোডকে বি, বি এর কোনটা নিব? এটা নিব না এটা নিব? বি এর নিতে হবে বিজারণ বিভব। বিজারণ বিভব মানে যেখানে জারণ সংখ্যা কমছে, বি প্লাস থেকে 0, তার মানে এখানে জারণ সংখ্যা কমছে, তো এটা হচ্ছে প্লাস 0.5 প্লাস 0.3 মানে হচ্ছে 0.8 ভোল্ট। আমার কিন্তু অনেকে 0.8 ভোল্ট অ্যান্সার দিছো। দুই একজনের একটু ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে, ভুল ওটা দোষে কিছু না। পরীক্ষা হলে ভুল ওটা দোষের। বুঝতে পেরেছো? মানে পরীক্ষা হলে ভুল ওটা দোষের না, কিন্তু এই এত সোজা জিনিস যখন পরীক্ষা আসবে, সোজা জিনিসগুলো যদি তুমি পরীক্ষায় ভুল করে আসো, তাহলে কিন্তু মানে দোষ দেওয়ারও কোনো মানুষ পাবে না, আর মানে কিছু বলারও কিছু থাকবে না আসলে। তো আমি একটা কথা অলওয়েজ বলি, অ্যাডমিশনের আমি একটা কথা প্রত্যেকটা ক্লাসে বলি, আগেও বলছি, আমার ক্লাস যারা আগে করছে আমি আবার বলি, একটা ভুল ধারণা নিয়ে সবাই ক্লাস পড়ালেখা করে অ্যাডমিশনে, যে অ্যাডমিশন পরীক্ষা অনেক কঠিন, এখানে খালি কঠিন ম্যাথ করতে হবে, খালি গাইডে কোশ্চেন করতে হবে, বই তো অনেক করছি, বই আর করবো না, আমি সব পারি। এইখান থেকে যে যত আগে এই কনসেপ্ট থেকে বেরোয় যেতে পারবা, সে তত আগে চান্স পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। পড়ালেখাটা হতে হবে একদম বই কেন্দ্রিক। তুমি বুয়েট বলো,
ঢাকা ভার্সিটি বলো, কুয়েট, ইট ডাজন্ট ম্যাটার তোমার প্রিপারেশন, তোমার টার্গেট কোনটা। তোমার পড়ালেখা করতে হবে শুধুমাত্র বই কেন্দ্রিক। বুয়েটে পর্যন্ত 60 to 70% কোশ্চেন সরাসরি বইয়ের থেকে আসে, বুয়েটে পর্যন্ত। আর ঢাকা ভার্সিটিতেও 80% মিনিমাম 80% ডাইরেক্ট সরাসরি বইয়ের থেকে আসে। তো তুমি বইয়ের থেকে কেন বই না করে তুমি গাইড করবা? গাইড টাইড করে কোনো লাভ নেই, বই করতে হবে, পারলে একটা দুটা বই করে ফেলতে হবে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে ফেলতে হবে সব। ঢাকা ভার্সিটি, তোমার এটা যে ভার্সিটি ব্যাচ, তোমাদের এতদিনে ঢাকা ভার্সিটির 1 সাল থেকে 20 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত সবগুলো সালের কোশ্চেন সলভ করে ফেলা উচিত এতদিনে। একবার না, একবার করলেই করে ফেলছি আর করবো না, নো, 3-4 বার করে করো। দেখো তোমার স্পিডটা বাড়াও, তোমাকে স্পিড বাড়াতে হবে। অঙ্ক পারাটার থেকে স্পিড বাড়ানোটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি অঙ্ক পারো, একটা অঙ্ক করতে তোমার লাগে 3 মিনিট, লাভ নাই, তোমাকে 40 সেকেন্ড আনতে হবে সেটা। বুঝতে পেরেছো? এটার জন্য কি করতে হবে? অনেক শর্টকাট মুখস্থ করতে হবে, নেভার। শর্টকাট থেকে দূরে থাকো একটু, ফাস্ট ম্যাথ করা শিখো, ফাস্ট ক্যালকুলেশন করা শিখো। অনেক একটা ম্যাথ এতবার করো যেন করতে করতে অঙ্ক দেখার সাথে সাথে তুমি মাথার মধ্যে উত্তর বের করে ফেলতে পারো। এটাই টেকনিক। অনেক কথা বললাম, সো আমি এখান থেকে ইএমএফ বের করে ফেলছি। আর সো ইএমএফ নিয়ে মাথা রাখবা, ইএমএফ যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, আর যদি পজিটিভ না হয়, যদি নেগেটিভ বা জিরো হয়, তাহলে স্বতঃস্ফূর্ত হবে না। তাহলে এখন আরেকটা কোশ্চেন আসে এখান থেকে, যে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা। পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, এগুলো এমসিকিউর জন্য খুবই পপুলার কোশ্চেন। এগুলো এমসিকিউর জন্য খুবই পপুলার কোশ্চেন, যে একটা পাত্র আছে, একটা পদার্থের তৈরি, সেখানে অন্য একটা পদার্থের তৈরি দ্রবণ রাখা যাবে কিনা। সো রাখা যাবে বা না যাবে, লজিকটা কি? যদি তাদের মধ্যে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া হয়, তাহলে তারা বিক্রিয়া করে সেই পাত্র কি আর থাকবে? পাত্র গলে পড়ে যাবে না? দ্রবণ কি আর থাকবে? দ্রবণ তো সেটা মানে কি হয়ে যাবে, পলিউটেড বা করাপ্টেড হয়ে যাবে। সো যদি বিক্রিয়া হয় তাহলে রাখা যাবে না, যদি বিক্রিয়া না হয় তাহলে রাখা যাবে। তার মানে আমি তাদেরকে নিয়ে সেল বানাবো। অলওয়েজ মনে রাখবা, পাত্রকে আমি অ্যানোড বানাবো অলওয়েজ, আর দ্রবণকে আমি ক্যাথোড বানাবো। পাত্রকে অ্যানোড বানাবো, এখানে আর তোমার অ্যানোড ক্যাথোড চেনার কোনো বালাই নেই। অ্যানোড ক্যাথোড তোমার চিনতে আর কোনো প্যারাই নেই। পাত্রকে আজীবন অ্যানোড বানাবা, দ্রবণকে আজীবন ক্যাথোড বানাবা। আচ্ছা, এরপর এই অ্যানোড আর ক্যাথোড বানায় ই সেল বের করবা। ই সেল যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রাখা যাবে না, কারণ ই সেল গ্রেটার দেন 0 মানে কি, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে মানে পাত্রে দ্রবণ রাখা যাবে না। আর যদি লেস দেন ইকুয়াল টু 0 হয় তাহলে রাখা যাবে। কথা বোঝা গেছে? যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে রাখা যাবে। যেমন ধরো আমি একটা ম্যাথ দিই, এ পাত্রে বি দ্রবণ, এ পাত্রে বি দ্রবণ রাখা যাবে কিনা, এ পাত্রে বি দ্রবণ রাখা যাবে কিনা। কি কন্ডিশন? ই অফ এ প্লাস 0.3 ভোল্ট, ই অফ বি প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস 0.8 ভোল্ট। বলতো রাখা যাবে কি যাবে না? অ্যান্সার দাও তো। রাখা যাবে কি যাবে না, অ্যান্সার দাও তো। এটা রাখা যাবে না। একজন বলছে যাবে, একজন বলছে যাবে না। নোবা বলছে যাবে না, যাবে না। জান্নাত বলতেছে যাবে না, যাবে না, যাবে না, আসলে যাবে না। কারণ কি? ইসেল কত হবে? অ্যানোডে জারণ, অ্যানোড কে পাত্র, পাত্র এটা কি জারণ বিভব, তার মানে 0.3 প্লাস ক্যাথোড, ক্যাথোডে কি বিভব, বিজারণ বিভব। এটা তো জারণ বিভব, রাইট? কারণ কি, জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়লে জারণ। কিন্তু আমার লাগবে কি, অ্যানোডে ক্যাথোডে বিজারণ বিভব, দ্যাট ইজ 0.8 ভোল্ট। মানে আমার ইসেল পজিটিভ, আমার ইসেল পজিটিভ। ইসেল পজিটিভ হলে বিক্রিয়া হবে, আর বিক্রিয়া হলে রাখা যাবে না। আর যদি এমসিকিউতে আসে দেখেই বলে ফেলা যায়, এমসিকিউতে আসে দেখেই বলে ফেলা যায়। শর্টকাট এটা মনে রাখবা, পাত্রের পাত্রের জারণ বিভব দ্রবণের জারণ বিভব হতে বেশি হলে রাখা যাবে না, অন্যথায় রাখা যাবে। সোজা হিসাব। এমসিকিউতে আসলে এই কথাটা মনে রাখবা, যে পাত্রের জারণ বিভব যদি দ্রবণের জারণ বিভব অপেক্ষা বেশি হয় তাহলে ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না, অন্যথায় রাখা যাবে। বুঝতে পেরেছো? তুলে নাও, কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। ওকে,
আচ্ছা, এরপর আসা হচ্ছে নার্স সমীকরণ। নার্স সমীকরণ জিনিসটা কি? নার্স সমীকরণ হচ্ছে যদি আমার পাত্রে আমার দ্রবণগুলো আদর্শ অবস্থায় না থাকে। আদর্শ অবস্থা মানে কি? যদি আমার তারা 1 মোলার ঘনমাত্রা না থাকে, যদি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচার না হয় অন্য কোনো টেম্পারেচার হয়, তখন আমাদের কি হবে? তখন আমাদের ই সেলটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে? তখন আমাদের মিস্টার নার্স বলছে যে ই সেল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ইনট সেল মাইনাস 2.303 RT by NF, NF না বলে আমি EF বলতে চাই, RT by EF into log of উৎপাদ to the power y divided by বিক্রিয়ক to the power x। এই হচ্ছে আমাদের নার্স সমীকরণ। এই সমীকরণ থেকে রিটার্নে প্রচুর ম্যাথ আসে। এই সমীকরণ থেকে রিটার্নে প্রচুর ম্যাথ আসে যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল minus 2.303 RT by EF minus into log of উৎপাদ to the power y, y মানে কি? মানে সহগ যদি থাকে এটা মাথায় চলে যাবে, divided by বিক্রিয়ক to the power x। আচ্ছা, একে করে আসি। ইনট সেলটা তো আমরা অলরেডি বের করা হয়ে গেছে যে আদর্শ অবস্থায় ইএমএফ টা কত হবে। 2.303 আর মানে হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক which is equal to 8.314। টি ফর তাপমাত্রা ইন কেলভিন। ই ফর বিক্রিয়ায় মোট, এই ইটা ভালো মতো বুঝতে হবে। এটা কার জন্য? অ্যানোড নাকি ক্যাথোডের জন্য? এটা হচ্ছে বিক্রিয়ায় মোট ট্রান্সফার্ড ইলেকট্রনস। বিক্রিয়ায় মোট ট্রান্সফার্ড ইলেকট্রনস মানে কেউ ত্যাগ করবে কেউ গ্রহণ করবে। অবশ্যই ত্যাগকৃত এবং গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে। ওই সমান সংখ্যাটি হচ্ছে আমাদের ই এর মান, আর এফ মানে তো 96,500। আচ্ছা, তাহলে একটা ম্যাথ দিই। এটা ম্যাথ মনে করো আছে। ও আচ্ছা, কোষ লেখার নিয়ম এটা তো তোমরা জানো। মনে একটা কোষ দেওয়া আছে, কোষ কিভাবে লিখতে তো জানো। কোষ বাম পাশে লিখতে হয় অ্যানোড, বাম পাশে লিখতে অ্যানোডের বিক্রিয়াটা, মাঝখানে দুটো দাগ দিতে হয়, তারপর লিখতে হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা। বাম পাশে লিখতে হয় অ্যানোডের বিক্রিয়াটা, দুটো দাগ মানে লবণ সেতু বোঝানো হয়, তারপর ডান পাশে লিখতে ক্যাথোডের বিক্রিয়াটা। মনে করো একটা কোষের বিক্রিয়া দেওয়া আছে এরকম A2 প্লাস 0.01 মোলার, আর এখানে আছে হচ্ছে B3 প্লাস এটা মনে করো ঘনমাত্রা 0.05 মোলার 2B। এটা একটা দেওয়া আছে এবং এদের ইয়েও দেওয়া আছে E of A2 plus is equal to 0.8 volt, E of B3 plus to B is equal to minus 0.4 volt। এটা দেওয়া আছে B3 plus to B এটা প্লাস 0.4 ভোল্ট ধরো, সমস্যা নেই, এটা দেওয়া আছে। তাহলে আমার ই সেল বের করতে হবে, ই সেল বের করতে হবে। তাহলে ই সেল বুঝতে পারছো যেহেতু ঘনমাত্রা চেঞ্জ, ঘনমাত্রা ডিফারেন্ট, তার ঘনমাত্রা ডিফারেন্ট দেখে বুঝে ফেলতে হবে আমাকে নার্স ইকুয়েশন বের করে ফেলতে হবে। তো সবার আগে নার্স ইকুয়েশন বের করবাই, সবার আগে ইকুয়েশনটা করে ফেলো, কোষ বিক্রিয়াটা করে ফেলো। যেখানে কিন্তু এখানে কিন্তু অ্যানোড ক্যাথোড বের করার দরকার নেই, কারণ বাম পাশে অলওয়েজ অ্যানোড থাকবে, ডান পাশে অলওয়েজ ক্যাথোড থাকবে। এবং জারণ বিভব যদি হিসাব করে দেখো তাহলে এর জারণ বিভব বেশি, এর জারণ বিভব কম। ওকে, আর বাম পাশেরটা অলওয়েজ অ্যানোড থাকে। এটা হচ্ছে কোষ রিঅ্যাকশন, কোষ দেয়া থাকে এই ফরম্যাটে, তাহলে বাম পাশেরটা অলওয়েজ অ্যানোড, ডান পাশেরটা অলওয়েজ ক্যাথোড। এটা কিন্তু কোষ লেখা ফরম্যাট। কেউ কখনো বাম পাশে ক্যাথোডকে দিতে পারবে না, কেউ কখনো ডান পাশে অ্যানোডকে দিতে পারবে না। আচ্ছা, তো কোষ বিক্রিয়াটা কি? এ থেকে কি তৈরি হচ্ছে? এ থেকে A2 প্লাস তৈরি হচ্ছে কিভাবে? যখন সে দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে। আর B3 প্লাস থেকে ক্যাথোডে বি তৈরি হচ্ছে। ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ হয়। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে B3 প্লাস 3টে ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে বি তৈরি করতেছে। এখন দেখো এদেরকে যোগ করা যাবে? যোগ করা যাবে না, কারণ ত্যাগকৃত আর গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান হয় নাই। সমান করার জন্য এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে যোগ করলে হবে হচ্ছে 2A প্লাস 3B3 প্লাস এখান থেকে হচ্ছে 3A2 প্লাস প্লাস 2B। তাহলে আমার ই এর মানটা কত? ই এর মান হচ্ছে মোট ট্রান্সফার্ড ইলেকট্রন কটা? 6টা। এ যে 6টা ইলেকট্রন ত্যাগ করছে, এ সেই 6টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে মোট কই গেল মোট ট্রান্সফার্ড ইলেকট্রন সংখ্যা কিন্তু ফর দিস ম্যাথ 6 এই ম্যাথের জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমার এবার কাজটা খুব ইজি। ই সেল ইজ ইকুয়াল টু ইনট সেল। ইনট সেল মানে কি? অ্যানোডের জারণ বিভব
অ্যানোডে জারণ বিভব বুঝি 0.8 প্লাস ক্যাথোডে বিজারণ বিভব, এটা কিন্তু ক্যাথোড, বি কিন্তু ক্যাথোড, এবং বি এর কি বিভব দেওয়া আছে, জারণ সংখ্যা 3 থেকে 0 আসছে মানে কমছে, জারণ সংখ্যা হলে বিজারণ বিভব দেওয়া আছে which is equal to 0.4 মাইনাস কি 2.303 RT বাই F, এই পার্টটার ভ্যালু মুখস্থ আমরা বসায় ফেলতে পারি 0.0592, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে হচ্ছে না। আর ই এর মানটা ফর দিস পার্টিকুলার রিঅ্যাকশন 6 ইনটু লগ অফ উৎপাদ বাই বিক্রিয়ক, এটার জন্য আমাদের এই কোষ বিক্রিয়াটা লাগবে। এখন দেখো আমরা খালি আয়ন, আমরা খালি 2A 2B কোথায় ভুল করছি, 3A 2B আমি কোথায় কি বলতে চাচ্ছ তোমরা, আমি খেয়াল করিনি, কোথাও কি ভুল লিখে ফেলছি, দেখি তো মেসেজটা, সবাই কিছু বলতেছে 2A কেন 3A হবে, 3A হবে, ও আচ্ছা এটা বলতেছো, হ্যাঁ এটা তো বুঝতেই পারতেছো এটা 3A হবে, মাই মিস্টেক, থ্যাংক ইউ সরি, 3A এটা তাহলে 2B হবে তাই না, আচ্ছা এটা 3A 2B, হ্যাঁ এবার ঠিক আছে না, দেখো তো সবাই দেখো তো এবার ঠিক আছে কিনা, ওটা ভুল হলে আলটিমেটলি আমার উত্তরটা ভুল হতো, তুলতে ভুল হয়েছে, এবার আশা করি ঠিক আছে। আচ্ছা তাহলে মাইনাস লগ, এখন উৎপাদ, উৎপাদ কি আছে দেখো খেয়াল করো, উৎপাদে আমার আয়নটা নিতে হবে, উৎপাদে আমার কার নিতে হবে, আয়ন নিতে হবে, কঠিন বস্তুকে নিব না আমরা, কারণ কঠিন বস্তু কি ঘনমাত্রা থাকে, ঘনমাত্রা তো আমার কোনো আয়নের থাকে, ঘনমাত্রা মানে কি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, সো কঠিন বস্তু ঘনমাত্রাকে আমরা 1 ধরবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেখানে কোনো গ্যাস থাকতো, গ্যাসের চাপ দেওয়া থাকতো, ওই চাপ তোমাকে ইউজ করতে হবে। আমি আবার বলি, যদি আমার কোষ বিক্রিয়া কোনো গ্যাসীয় বস্তু উৎপন্ন হয়, তাহলে ওই গ্যাসীয় বস্তুর চাপ কোষের অবশ্যই দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তোমাকে চাপের জায়গায় 1 অ্যাটমোস্ফিয়ার বসাতে হবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। ওকে আচ্ছা, উৎপাদে কি আছে A2 প্লাস, A2 প্লাস এর ঘনমাত্রা কত 0.01, আর এর ছ কত 3, তাহলে আমি লিখবো 0.01 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই বিক্রিয়কে আছে হচ্ছে B3 প্লাস, এর ঘনমাত্রা কত 0.05 এর হোল স্কয়ার, এটা করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝতে পারো কিনা, এই হচ্ছে আমাদের নার্স ইকুয়েশন। একটা কথা বলি, যদি আমাদের বিক্রিয়া ও উৎপাদে কোনো গ্যাসীয় পদার্থ থাকে তাহলে আমাকে তার আংশিক চাপ দেওয়া থাকবে, ওই এখানে তার উৎপাদ বলো বিক্রিয়ক বলো, উৎপাদ থাকলে উৎপাদের তার আংশিক চাপ গুণ করতে হবে, বিক্রিয়ক থাকলে বিক্রিয়কের চাপ গুণ করতে হবে। দেখো তো বুঝতে পারো কিনা, আর কার কোনো কোশ্চেন আছে কিনা বলে ফেলো। ক্যালকুলেশন কিভাবে করব, দেখো লগের ক্যালকুলেশন পার্টটা কিন্তু খুবই সোজা, লগ মানে 10 এর পাওয়ার কত হলে এটা হয়, 10 এর পাওয়ার একদম হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করব, এই পার্টে ক্যালকুলেশন পারবা, এটা ইজি, এটা করলে কত হবে 0.01 টু দি পাওয়ার 3 বাই 0.05 টু দি পাওয়ার 3, এটাকে তুমি একদম সংক্ষেপে করে ফেলো, সংক্ষেপে করলে বেস 10 আনার চেষ্টা করো, এখানে কিন্তু বেস 10 একটা চলে আসবে, আর লগ 10 থাকলে কি হবে, লগ 10 টু দি পাওয়ার মাথায় থাকবে সেটা সামনে চলে আসবে, কারণ লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, সো আলটিমেটলি হিসাব নিকাশটা খুব একটা টাফ হবে না আসলে, কারণ লগ এখানে যেহেতু সব সংখ্যাগুলো এমন ভাবে সেট করা আছে, দেখো অলওয়েজ তুমি বইয়েরই ম্যাথগুলো দেখো সংখ্যাগুলো এমন ভাবে সেট করা থাকবে লগ 10 টু দি পাওয়ার সামথিং আকারে জিনিসটা আসবে আসলে। এখন লগ 10 টু দি পাওয়ার সামথিং আসলে তো সোজা, কারণ 10 টু দি পাওয়ার মাথার জিনিসটাকে সামনে নিয়ে আসা যায়, আর লগ 10 কে আমরা কি লিখতে পারি, লগ 10 কে আমরা 1 লিখতে পারি। আচ্ছা এবার একটা কোশ্চেন দিচ্ছি, মনে করো এবার এই এই নার্স ইকুয়েশন থেকে আরো অনেক কোশ্চেন দেওয়া যায়। কোশ্চেনটা হচ্ছে, মনে করো ই অফ Fe2 প্লাস যদি 0.44 ভোল্ট হয়, আমার কোশ্চেন হচ্ছে 1 মোলার HCl দ্বারা Fe কে Fe2 প্লাসে রূপান্তরিত করা যাবে কিনা। এই হচ্ছে আমার কোশ্চেন দেখো ইয়েস তো কোশ্চেন আর কি, কিন্তু তোমাকে করে বলতে হবে, তোমাকে Fe2 প্লাস এর ইয়ে দেওয়া আছে, তো 1 মোল HCl দ্বারা Fe কে Fe2 প্লাসে রূপান্তরিত করা যাবে কিনা, ঠিক আছে আশা করি বুঝতে পারছো। সো এখানে রিঅ্যাকশনটা কেমন হবে, এখানে রিঅ্যাকশনটা বুঝতেই পারতেছো, Fe তার সাথে যদি HCl এর বিক্রিয়া করি, বিক্রিয়াটা কেমন হবে,
FeCl2 FeCl2 প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন অবশ্যই গ্যাস। ওকে, আচ্ছা তাহলে এটা ঘনমাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে আমার অ্যাকুয়াস। FeCl2 তো লবণ, এটা সলিড, এটাও সলিড। তাহলে আমার ইসেল ইজ কত হবে? ইনট সেল মাইনাস 0.0592 ডিভাইডেড বাই ই এর মানটা কত? এর মানটা পরে আসতেছি, ইনটু লগ অফ, খেয়াল করে দেখো উৎপাদে আমার কি আছে? সলিড আছে, সলিডকে তো আমরা কাউন্ট করবো না। আর কি আছে? গ্যাস আছে। সো গ্যাস থাকলে কি বলছি আমি? গ্যাস থাকলে তার আমি প্রেসার নিয়ে নিব। গ্যাস থাকলে আমি কি নিব? তার প্রেসার নিয়ে নিব। ওকে, আর বিক্রিয়কে সলিড থাকলে তো আমার চিন্তা করার কিছু নেই। আর HCl আছে, HCl এর ঘনমাত্রা কত? HCl এর ঘনমাত্রা 1, তাহলে 1 তার স্কয়ার। কথা বুঝতে পারছো? এখন দেখো ইসেলটা কিভাবে আসছে? এখানে সেল কি কে কে আসছে? আয়রন আছে, আর আমি কি নিচ্ছি? HCl নিচ্ছি। HCl মানে H+, মানে কি? হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বার আদর্শ তড়িৎদ্বার, যার ইয়া কত? হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত? 0। আমরা কিন্তু প্রমাণ আদর্শ তড়িৎদ্বার বলতে হাইড্রোজেন তড়িৎদ্বার বুঝি, তার সাপেক্ষে অন্য কাউকে মাপি। হাইড্রোজেন সাপেক্ষে যেহেতু কাউকে মাপা হয়, হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কিন্তু 0। মানে হচ্ছে অলওয়েজ মনে রাখবা E অফ H2 টু H+, এর যেগুলো আদর্শ অবস্থায় 0 ভোল্ট। উপর এর উপর চলে গেছে। E of H2 to H+, এটা is equal to 0 ভোল্ট। তার মানে আমার ইনট সেল is equal to আসতেছে জাস্ট আয়রনের টাইম, which is 0.44 ভোল্ট মাইনাস এখানে যা আছে থাক 0.0592 ডিভাইড বাই ই এর মান তো 2, কারণ এখানে দেখো দুটো ইলেকট্রন সে গ্রহণ করতেছে Fe থেকে সে তো Fe2+ এ কনভার্ট করতেছে, তার মানে তার দুটো ইলেকট্রন লাগবে। কিন্তু ডান পাশে দেখো log 1 হয়ে যাচ্ছে, কারণ কি? উপরে হাইড্রোজেনের চাপ কোশ্চেনের কোথাও দেওয়া নেই। কোশ্চেন দেওয়া থাকলে তো ভালো, না থাকলে আমরা 1 অ্যাটমোস্ফিয়ার ধরে নিব, নিচেও 1, আর log 1 মানে 0। সো আলটিমেটলি আমার 0.44 ভোল্ট হচ্ছে আমার অ্যান্সার। মানে এইটাই যা প্রমাণ করলাম, আমার ওই কোষের মোট ইএমএফ হচ্ছে আয়রনের জারণ বিভবের সমান। কারণ তার সাথে আমি HCl এর বিক্রিয়া করতেছি, মানে বেসিক্যালি হাইড্রোজেনকে আমি ক্যাথোড আকারে বিক্রিয়া করতেছি, আর ক্যাথোড পার্টে কোনো ভোল্টেজ তার কোনো মানে সে সাপ্লাই দিচ্ছে না, কারণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে 0। হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে 0। সো আয়রনের জারণ বিভবটাই আমার পুরো কোষের বিভব, এবং উইচ ইজ পজিটিভ। পজিটিভ মানে কি? বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, তার মানে Fe কে Fe2+ রূপান্তরিত করা যাবে। ইয়েস, বিক্রিয়াটা স্পন্টেনিয়াসলি হয়ে যাবে। বুঝা কি গেল? কোশ্চেনটা বলি, আয়রন ছিল Fe2 ছিল, ওকে 1 মোলার HCl দ্বারা আয়রনকে Fe2+ রূপান্তরিত করা যাবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে আমার কোশ্চেন। সো আমি আয়রন থেকে, এখানে বিক্রিয়াটা কি? বেসিক্যালি আয়রন থেকে কি হচ্ছে? Fe2+ হচ্ছে, দুটো ইলেকট্রন সে গ্রহণ করতেছে, আর অপর সাইডে কি হচ্ছে? দুইটা H+ আছে, ও দুটো ত্যাগ করছে, ও দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন রূপান্তরিত হচ্ছে। তো আমার মেইন বিক্রিয়াটা কত? মেইন বিক্রিয়াটা হচ্ছে আয়রন প্লাস 2H+, এখান থেকে হচ্ছে Fe2+ প্লাস H2, Fe2+ প্লাস H2। তাহলে দেখো, তাহলে আমি জাস্ট কোষের ইকুয়েশন লিখছি, E নট সেল মাইনাস 0.0592 বাই E ইনটু লগ অফ P অফ H2, মানে উৎপাদে কি আছে? উৎপাদে খালি হাইড্রোজেন গ্যাস আকার আছে, তাই তার কি নিছি? তাই তার চাপ নিছি। Fe2+ কি আকার আছে? লবণ আকার আছে, মানে সলিড, এর কোনো ঘনমাত্রা দেওয়া নেই, ওটাকে আমি 1 ধরে নিচ্ছি। আর বাম পাশে কি আছে? বাম পাশে HCl দেওয়া আছে, HCl এর ঘনমাত্রা কত? মানে বাম পাশে হচ্ছে H+ এর ঘনমাত্রা স্কয়ার, H+ এর ঘনমাত্রা কত? 1 এর স্কয়ার। সো হিসাব নিকাশ করলে এই পার্টটা 0 হয়ে গেল। আর এই পার্টে ইনট সেলে খালি কি হচ্ছে? এই এখানে ইনট সেল কত? এখানে ইনট সেল কত? অ্যানোডের E অফ Fe2 অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের কি বিজারণ, মানে কি H+ টু H2। এই পার্টটা তো 0, কারণ হাইড্রোজেন হচ্ছে প্রমাণ বিভব, মানে প্রমাণ আদর্শ তড়িৎদ্বার, মানে ওর বিভব হচ্ছে 0। সো আলটিমেটলি আয়রনের যে জারণ বিভবটা, ওটি হচ্ছে আমার বেসিক্যালি কোষ বিভব। আয়রনের জারণ বিভবটা হচ্ছে কোষ বিভব, মানে হাইড্রোজেনটা দিয়ে তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাবে না। সো আলটিমেটলি এটা মাঝে মধ্যে ইসেলও বের করতে বলতে পারে, আর এভাবে বলতে পারে যে Fe2+ কে Fe2+ এ কনভার্ট করা যাবে কিনা। সো এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। এবারে আর কোনো ম্যাথ নেই, বুঝতে পেরেছো? সো তোমরা এই চ্যাপ্টার ম্যাথগুলো খুব ভালো মতো করে ফেলার চেষ্টা করবে এবং ফাস্ট করার চেষ্টা করবে। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলে
এগুলো ভালো মতো করে ফেলো। ইনশাআল্লাহ নেক্সট ফিজিক্স বা কেমিস্ট্রি ক্লাসে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।